কোষ কি, কোষের মধ্যে কি কি অর্গানেলিজ রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু এই একটা ক্লাসে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা একটা বাড়ি তৈরি করছি বা একটা বিল্ডিং তৈরি করছি, সেই বিল্ডিংটাকেও ভাঙলে আমরা কি পাবো? ইট পাবো, তাই না? কারণ ইটগুলো সাজিয়ে সাজিয়ে সেই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। তাহলে ইটটা হয়ে যাচ্ছে সেই বিল্ডিং বা বাড়িটার একক। যত লিভিং বিংস মানে যাদের মধ্যে প্রাণ রয়েছে, সমস্ত জীবদেহ তৈরি হয় এক বা একাধিক কোষ নিয়ে। কোষ কেমন দেখতে? পাশে তো ছবি দেখতেই পাচ্ছ। এই যে একটা পাইপ, এইটা হচ্ছে একটা মাইক্রোটিবিউল। এই একটা মাইক্রোটিবিউলের মধ্যে 13টা প্রোটোফিলামেন্ট রয়েছে। কেমন? এই রকম। এই একটা হচ্ছে এই একটা। নিউক্লিয়াসের গঠনে কি কি থাকে? মাঝখানে থাকে নিউক্লিওলাস। এই দেখো নিউক্লিওলাস। এখানে কি রয়েছে? নিউক্লিওপ্লাজম রয়েছে, এই তরলটাকে বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে তোমাদের জন্য আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। তোমাদের যে সেকেন্ড ইউনিট রয়েছে জীবন গঠনের স্তর, তারই যে কোষ যে চ্যাপ্টারটা রয়েছে, সেই কোষ চ্যাপ্টার সম্পর্কে কিন্তু আজকে আমরা ফুল ডিটেলসে পড়তে চলেছি। এই কোষ কি, কোষের মধ্যে কি কি অর্গানেলিজ রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু এই একটা ক্লাসে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এই ক্লাসটা দেখার পর কোষ চ্যাপ্টার সম্পর্কে কোনো রকম কোনো ডাউটস কিন্তু তোমাদের থাকবে না। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে যে চ্যাপ্টারটা। আর যারা যারা নতুন আছো তাদেরকেও বলি যে এখানে তোমাদের কিন্তু প্রতিদিন রুটিন ওয়াইজ ক্লাস আসছে। তোমাদের প্রতি সোমবার করে লাইফ সায়েন্স ক্লাস থাকছে, যেটা আমি তোমাদেরকে করাই। প্রতি সোমবার করে কিন্তু তোমাদের জীবনবিজ্ঞান ক্লাস আসছে। আর তার সাথে সাথে বুধবার এবং শুক্রবার তোমাদের ম্যাথ, ফিজিক্যাল সায়েন্সও কিন্তু ক্লাস রেগুলারলি আসছে। তো ওই রুটিন ওয়াইজ রেগুলার ওয়েতে তোমাদের ক্লাস আসছে। তো তোমরা যারা যারা এখনও জানো না তাদেরকেও একটু জানিয়ে দিই যে এখানে প্রপার পুরো সিলেবাস কিন্তু এখানে কমপ্লিট করানো হচ্ছে পুরোপুরি ফ্রিতে। তো তোমরা যারা যারা জানো না জেনে নাও। আর এই ক্লাসটা দেখো খুবই ভালো করে, একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের কোনো ডাউটস থাকছে কি থাকছে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে আরও শেয়ার করে দেবে। তো চলো আজকে স্টার্ট করা যাক কোষ চ্যাপ্টারটা। তাহলে চ্যাপ্টারের নাম কি? কোষ জীবনের মূল একক। ম্যাম কোষ জিনিসটা কি? প্রথম থেকে একদম আসে যে কোষ জিনিসটা কি, আমরা জানিই না কোষ কি। তো ক্লাস 8-এ তোমরা খুব কম পড়েছো কোষ সম্পর্কে, যে কোষ জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। ঠিক আছে, ফার্স্টেই বলা হচ্ছে কি কোষ জীবদেহের গঠনগত ও কার্যগত একক। দেখো একক বা ইউনিট, একক বা ইউনিট কাকে বলে? ইউনিট হচ্ছে ধরো একটা যে কোনো জিনিসকে আমরা যদি একদম ভাঙার পর সব থেকে ক্ষুদ্র যে বস্তুটা পাওয়া যায় সেটাকে বলা হয় তার একক। যদি আমি এই পেনটাকে ভাঙি তাহলে এর মধ্যেও সব থেকে ক্ষুদ্র যে অংশটা পাবো সেটাকে কি বলবো? এই পেনটার একক। তো এরকম যে কোনো জিনিস, ধরো আমরা একটা বাড়ি তৈরি করছি বা একটা বিল্ডিং তৈরি করছি, সেই বিল্ডিংটাকেও ভাঙলে আমরা কি পাবো? ইট পাবো, তাই না? কারণ ইটগুলো সাজিয়ে সাজিয়ে সেই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। তাহলে ইটটা হয়ে যাচ্ছে সেই বিল্ডিং বা বাড়িটার একক। তাহলে আমাদের জীবদেহ বলো, যত উদ্ভিদ রয়েছে, যত প্রাণী রয়েছে, অর্থাৎ যত লিভিং বিংস মানে যাদের মধ্যে প্রাণ রয়েছে, সমস্ত জীবদেহ তৈরি হয় এক বা একাধিক কোষ নিয়ে। মানে আমাদের পুরো বডিটাও কিন্তু কোষ নিয়ে গঠিত। তুমি যেখানেই দেখো না কেন, বডির যে কোনো স্থানেই তুমি দেখো না কেন, সেখানে কিন্তু কোষ রয়েছে। কিন্তু ম্যাম আমরা খালি চোখে দেখতে পাই না কেন? কারণ এই কোষ এতটাই ক্ষুদ্র যে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। এটা হচ্ছে আণুবীক্ষণিক মানে অণুবীক্ষণ যন্ত্র বলে একটা যন্ত্র আছে, বা মাইক্রোস্কোপ, যেটা তোমরা আরও উঁচু ক্লাসে উঠলে তোমরাই দেখবে, ক্লাস 11-এ উঠলে, যে এই মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেইগুলোকেও কিন্তু আমরা ওই যন্ত্রের মাধ্যমে দেখতে পারি। তো আমাদের পুরো দেহে যত কোষ রয়েছে সেই কোষগুলোকে কিন্তু আমরা মাইক্রোস্কোপে দেখতে পারি। কিভাবে দেখতে পারি? ধরো আমার একটা পাতলা চামড়া এখান থেকে তুলে নিলাম, সেই স্কিন বা চামড়ার মধ্যেও থাকবে অজস্র কোষ। সেই কোষগুলোকে কিন্তু তোমরা মাইক্রোস্কোপে দেখতে পারবে। তাহলে এই কোষ কিভাবে আমাদের জীবদেহটা গঠন করেছে? অত ছোট ছোট জিনিস এত বড় একটা জীবদেহ কিভাবে গঠন করলো, চলো দেখে নিই। প্রথমে ভেবে নাও
যে একটা বিল্ডিং কিভাবে তৈরি হয়। ইটটা তো এইটুকু, কিন্তু সেই উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে ওই ইট দিয়ে। কিভাবে তৈরি হচ্ছে না ম্যাম, ইটগুলোকে প্রথমে পরপর সাজানো হয়, সাজিয়ে সাজিয়ে এক একটা দেওয়াল তৈরি করা হয়, তাই তো? ঠিক আছে, দেওয়াল তৈরি করা হলো, তারপর সেই দেওয়ালগুলো পরপর পরপর জুড়ে কি তৈরি করা হচ্ছে, একটা রুম তৈরি করা হচ্ছে। তাহলে প্রথমে একটা ইট, সেই ইটগুলোকে জুড়ে জুড়ে আমরা কি তৈরি করলাম, ওয়াল তৈরি করলাম, তাই তো? ইটগুলোকে জুড়ে জুড়ে ওয়াল তৈরি করলাম। এরকম একাধিক ওয়াল পরপর পরপর জুড়ে কি তৈরি হলো, একটা রুম তৈরি হলো। ঠিক আছে, তাহলে এখানে একাধিক ওয়াল পরপর জুড়ে কি তৈরি হলো, একটা রুম তৈরি হলো। এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, একটা রুম তৈরি হলো। তারপর একাধিক রুম জুড়ে কি তৈরি হলো, ধরো একাধিক রুম, 4টে রুম জুড়ে একটা ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর তৈরি হলো। ঠিক আছে, তারপর এরকম একাধিক ফ্লোর পরপর যদি জোড়া হয়, তাহলে এটা একটা ফ্লোর, তার উপর এটা একটা ফ্লোর, তাহলে এখানে দুটো রুম রয়েছে, এখানে দুটো রুম রয়েছে। এইভাবে পরপর পরপর যখন ফ্লোর জুড়ছি তখন হয়ে যাচ্ছে কি না, একটা বিল্ডিং। তাহলে এত বড় বিল্ডিং বানালো কে, সেই ইট। তাহলে এই বিল্ডিংয়ের একক কাকে বলবো, এই ইটটাকে বলবো। তাহলে এবার আমরা দেখে নিই যে জীবদেহ কিভাবে গঠিত হলো, আমাদের জীবদেহ কিভাবে গঠিত হলো। দেখো, জীবদেহের একক কি বলেছি, কোষ। তো কোষ কেমন দেখতে, পাশে তো ছবি দেখতেই পাচ্ছ, তাহলে অত জটিল ছবি দেখতে হবে না, এখানে জাস্ট দেখো। কোষ হচ্ছে এরকম, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ একটু গোলাকার হয়ে থাকে, আর এই কোষের মাঝে একটা ঘন বস্তু থাকে যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসটা কার মধ্যে থাকছে, একটা তরল বস্তু, অর্ধ তরল জেলির মতন বস্তু, যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। তাহলে কি কি বললাম, বাইরে রয়েছে একটা পর্দা যেটাকে আমরা বলি কোষ পর্দা, এর মধ্যে একটা ঘন বস্তু রয়েছে যেটাকে আমরা বলছি নিউক্লিয়াস, আর এই তরলটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। ঠিক আছে, তাহলে এই সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একত্রে আমরা কি বলবো, একত্রে বলবো প্রোটোপ্লাজম, তাই তো? এটাকে একত্রে বলছি প্রোটোপ্লাজম। তাহলে যে কোনোই কোষ হোক না কেন, সেটা যে কোনো উদ্ভিদের কোষ হোক না কেন, যে কোনো প্রাণীর কোষ হোক না কেন, যে কোনো ব্যাকটেরিয়াই হোক না কেন, তার মধ্যে এই 3টে জিনিস থাকতেই হবে। কি কি থাকতে হবে, কোষ পর্দা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এই 3টে জিনিস থাকতেই হবে, তবে তাকে একটা কোষ আমরা বলবো। এবার তাছাড়া অন্যান্য জিনিসও থাকতে পারে, অন্যান্য কি কি জিনিস থাকতে পারে সেটা আমরা পড়বো এর পরে। তো চলো, তাহলে এই যে কোষ, যখন এই কোষগুলো একাধিক কোষ পরপর পরপর জুড়ে যায়, এটা একটা কোষ, এটা একটা কোষ, এরকম একাধিক কোষ যখন পরপর পরপর জুড়ছে, তো এই একাধিক কোষকে একত্রে আমরা কি বলবো, তখন এটাকে আমরা বলবো কলা। কাকে বলছি, একাধিক কোষকে একত্রে আমরা কি বলছি, কলা। একাধিক কোষ। এবার একাধিক কোষ হলেই কলা, তাহলে তো আমাদের পুরো বডিটাকেই কলা বলা হতো। একাধিক কোষ রয়েছে না, কলা তাকেই বলা হবে যখন যে একাধিক কোষগুলোকে আমরা একটা কলা বলছি, সেই কোষগুলোকে প্রায় সিমিলার হতে হবে, দেখতে একই হতে হবে। মানে এই কোষগুলোর একটা বৈশিষ্ট্য থাকতে হবে। কি বৈশিষ্ট্য থাকতে হবে, দেখো, আকৃতিগতভাবে একই হবে, আকৃতিগতভাবে একই হবে, আর উৎপত্তিগতভাবে একই হবে, উৎপত্তিগতভাবে একই হবে, আর কার্যগতভাবে একই হবে, কার্যগতভাবে একই হবে। মানে ম্যাম বুঝলাম না, কলা কাকে বলে। দেখো, এই যে বললাম আমাদের জীবদেহে একাধিক কোষ রয়েছে, তাহলে সব একাধিক কোষগুলোকে যদি আমরা একটাই কলা বলি তাহলে তো হবে না। আমাদের বডির বিভিন্ন আলাদা আলাদা কোষগুলো বিভিন্ন রকমের কাজ করছে, সবাই সেম কাজ করছে না। তাহলে দেখা যাচ্ছে আমাদের স্কিন বা ত্বকে যে সমস্ত কোষগুলো রয়েছে, সেই কোষগুলো একই রকমের কাজ করছে। দেখো, আমার হাতের স্কিন বলো, পায়ের স্কিন বলো, বডির স্কিন বলো, মাথার স্কিন বলো, যে কোনো স্কিন বা ত্বক, তারা কি কাজে সাহায্য করছে না, বাইরে থেকে ভেতরের অর্গানগুলোকে প্রোটেকশন দিচ্ছে, বাইরের যে কোনো যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করছে। তাহলে এই সমস্ত কাজগুলো সেম কাজ করছে। যখন অত্যাধিক গরম লাগে তখন এই প্রত্যেকে কি করে, রেচন বস্তু হিসেবে ঘাম নিঃসরণ করে, তাই না? তাহলে প্রত্যেকটা কোষই তো একই রকম কাজ করছে। তাহলে এই কোষগুলোকে আমরা একটা কলা বলতে পারি। হ্যাঁ,
এইগুলোকে একটা কলা বলতে পারি, কারণ এই কলাগুলোর কাজ সেম, মানে এই কোষগুলোর কাজ সেম, এদের দেখতে মোটামুটি একই রকমের হয়ে থাকে। আর উৎপত্তিগতভাবে মানে এই কোষগুলো একই জায়গা থেকে তৈরি হতে হবে। ম্যাম কোষ কোথা থেকে তৈরি হয়? দেখো, যখন একটা জীবের জীবনচক্র স্টার্ট হচ্ছে, যখন একটা জীব সৃষ্টি হচ্ছে, কি দিয়ে সৃষ্টি হয়? তার পিতামাতার থেকে একটা নতুন জীব সৃষ্টি হয়। তো পিতার দেহে কি তৈরি হচ্ছে? একটা পুংগ্যামেট তৈরি হয়, যেটাকে বলা হয় শুক্রাণু। আর মাতার দেহে তৈরি হচ্ছে একটা স্ত্রী গ্যামেট, যেটাকে বলা হচ্ছে ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু এই দুটো মিলিত হয়ে প্রথম তৈরি হয় একটা কোষ, যেটাকে আমরা কি বলি? জাইগোট। তাহলে এখানে যদি আমি বলি যে ম্যাম কোষ কিভাবে তৈরি হয়, তাহলে মাতার দেহ থেকে কি আসছে? মাতার দেহ থেকে আসবে ডিম্বাণু। ডিম্বাণু কি প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। ম্যাম হ্যাপ্লয়েড মানে কি? মানে এর ভেতরে যে ডিএনএ বা ক্রোমোজোম সেটা অর্ধেক সংখ্যায় রয়েছে, আমাদের দেহের মধ্যে যত রয়েছে এখানে অর্ধেক সংখ্যায় রয়েছে। তারপরে পিতার দেহ থেকে আসছে একটা গ্যামেট, যেটাকে আমরা বলছি শুক্রাণু। ঠিক আছে, শুক্রাণু এরকম দেখতে হয়, এটাও হ্যাপ্লয়েড। তো এই ডিম্বাণু আর শুক্রাণুর নিউক্লিয়াসটা, ডিম্বাণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, শুক্রাণুর মধ্যেও একটা নিউক্লিয়াস থাকে। তো এই দুটো নিউক্লিয়াস একসাথে জুড়ে তৈরি করছে কি? একটা ডিপ্লয়েড কোষ। ঠিক আছে, এই কোষটার নাম হচ্ছে জাইগোট। তো এই জাইগোট থেকে যে কোনো জীবের জীবনচক্র স্টার্ট হচ্ছে। মানে যদি আমার কথা বলি, আমি কোথা থেকে তৈরি হয়েছি? আমিও এরকম একটা সিঙ্গেল জাইগোট বা একটা সিঙ্গেল কোষ থেকেই কিন্তু এত বড় হয়েছি। কিভাবে হলাম? এই যে জাইগোটটা কি করলো? একটা পূর্ণাঙ্গ শিশু তৈরি করার জন্য কোষ বিভাজন করতে থাকলো। ঠিক আছে, মানে এই যে কোষ, তারা কিন্তু আবার বিভাজন করতে পারে, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হতে পারে। তো এ বিভাজন করে ফার্স্টে একটা কোষ থেকে দুটো কোষ বানালো, দুটো থেকে কটা কোষ বানাবে? 4টে কোষ বানাবে। 4টে থেকে কটা হবে? 8টা। এভাবে বাড়তে বাড়তে যখন 16টা কোষ হয়ে যাবে, এই 16টা কোষকে বলা হয় কি? মরুলা। আরও বাড়তে বাড়তে হবে 32টা, তখন তাকে বলা হবে ব্লাস্টুলা। আরও বাড়তে বাড়তে কি হবে? সব কোষগুলো, যে কোষগুচ্ছগুলো ভেতরে তৈরি হলো, তারা এখানে 3টে লেয়ার তৈরি করে ফেলবে। 3টে কোষের লেয়ার, বলবে এক জায়গায় এসে জমা হই। এই একটা লেয়ার তৈরি করলো, সব কোষ রয়েছে এর মধ্যে। এটা আর একটা কোষ তৈরি করলো, এটা আর একটা লেয়ার তৈরি করলো, আর তারপরে এই আর একটা লেয়ার তৈরি করলো। এই যে 3টে কোষের স্তর তৈরি করলো, এই 3টে স্তরের 3টে নাম আছে। এটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম। আচ্ছা, তারপরটাকে বলা হবে মেসোডার্ম, আর তারপরটাকে বলা হচ্ছে এক্টোডার্ম। ঠিক আছে, এই 3টে তৈরি হচ্ছে। তো এই 3টে স্তর কি করে? আমাদের জীবদেহের বিভিন্ন অঙ্গ তৈরি করতে সাহায্য করে। মানে আমাদের এক্টোডার্ম থেকে স্কিনের ত্বক, যত ত্বক রয়েছে সব ত্বক কোষগুলো তৈরি হবে এখান থেকে। মেসোডার্ম থেকে আমাদের যত রক্ত তৈরি হচ্ছে, পেশি তৈরি হচ্ছে, মাংসপেশি সব তৈরি হবে এখান থেকে। এন্ডোডার্ম থেকে আমাদের ভেতরে যত অর্গান রয়েছে তার ভেতরের প্রাচীরগুলো তৈরি হবে এন্ডোডার্ম থেকে। তার মানে আমাদের দেহে যত কলাতন্ত্র রয়েছে, মানে যে কোষগুচ্ছগুলো তৈরি হয়, সেই কোষগুচ্ছগুলো এই 3টে স্তর থেকে তৈরি হয়। তাহলে আমরা যখন কলার ডেফিনেশন বলবো, যে কোষগুলো একই রকম কাজ করছে, যে কোষগুলো, যদি আমি আবরণী কলার এক্সাম্পল দিই, আবরণী কলা বা স্কিন, যেটা এই স্কিনের মধ্যে যে সমস্ত কোষগুলো রয়েছে সবগুলোকে দেখতে সেম। 1 নাম্বার পয়েন্ট মিলে গেল। সবাই কোথা থেকে উৎপত্তি লাভ করে? এই এক্টোডার্ম স্তর থেকে উৎপত্তি লাভ করে। মানে এই স্তরের কোষগুলোই বিভাজিত হয়ে হয়ে আরও কোষ তৈরি করছে, আর সেই কোষগুলো আমাদের স্কিন তৈরি করছে। তার মানে এগুলো উৎপত্তিগতভাবেও সেম। আর কি হয়ে গেল? এরা কার্যগতভাবেও সেম, কারণ এরা সবাই সেম কাজ করছে। তাহলে কোন কোষগুচ্ছকে আমরা কলা বলবো? আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি আমি আরও কলা বলি, পেশি কলা। আমাদের যে মাংসপেশি বা মাসল রয়েছে না আমাদের বডিতে, ধরো স্কিনটাকে তুলে ফেললাম, কি থাকবে? ভেতরে মাংসপেশি রয়েছে। তো পায়ে, হাতে, পুরো বডিতে সব জায়গায় মাংসপেশি বা মাসল রয়েছে। তো এই মাংসপেশি এগুলোও প্রচুর কোষ নিয়ে তৈরি, এর মধ্যেও প্রচুর কোষ রয়েছে। তো এই কোষগুলো কোথা থেকে তৈরি হয়েছে? এই সমস্ত কোষগুচ্ছগুলো তৈরি হয়েছে মেসোডার্ম থেকে। তাহলে পেশির মধ্যে যত কোষ রয়েছে সেইগুলোকে আমি একটা কলা বলতে পারি। কেন বলতে পারি? কারণ সমস্ত কোষগুলো মেসোডার্ম, একই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে। সমস্ত কোষগুলো একই রকম দেখতে,
পেশি কোষের সব কোষগুলোকে একই রকম দেখতে হয়, আর প্রত্যেকটা পেশি কোষ একই কাজ করছে। কি করছে? আমাদের শক্তি প্রদান করছে, আমাদের যে কোনো কাজকর্ম করতে সাহায্য করছে। এই যে আমরা কোনো ভারী জিনিস তুলছি, আমাদের মাসল সাহায্য করছে, হাঁটা চলা করতে সাহায্য করছে, পায়ের পেশিগুলো দৌড়তে সাহায্য করছে। তাহলে এই সমস্ত কাজগুলো কে করছে? আমাদের পেশি কোষ করছে। তাহলে ওদের সমস্ত কোষগুলোকে একত্রে আমরা কি বলে দেবো? কলা বলে দেবো। তো আমাদের বডিতে এরকম অনেকগুলো কলা তৈরি হয়। তাহলে আমরা কি বললাম? একাধিক কোষ নিয়ে তৈরি হচ্ছে কলা। আবার একাধিক কলা নিয়ে তৈরি হবে, একাধিক কলা নিয়ে তৈরি হবে কি? অঙ্গ। কি তৈরি হবে? অঙ্গ। অঙ্গ কোনটাকে বলি? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কোনগুলো? মাথা একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, মুখ একটা অঙ্গ, আমাদের দেহ একটা অঙ্গ, পা একটা অঙ্গ, ঠিক আছে? এগুলো সব অঙ্গ। তাহলে এই অঙ্গগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? একাধিক কলা নিয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্গ বা অর্গানের মধ্যে একাধিক কলা কিন্তু প্রেজেন্ট থাকে। যেমন ম্যাম এক্সাম্পল দিন। ঠিক আছে, আমাদের হাত, হাত আমাদের একটা অঙ্গ। তো হাতের একদম বাইরে কি রয়েছে? স্কিন বা আবরণী কলা, একটা কলা রয়েছে। আবরণী কলা তুলে ফেলো, ভেতরে কি রয়েছে? মাংসপেশি রয়েছে। ম্যাম ওখানে পেশি কলা রয়েছে, তাহলে আরও একটা কলা রয়েছে। আচ্ছা, পেশি কলা তুলে ফেললে পেশির মধ্যে দিয়ে অনেক রক্তবাহ বয়ে চলেছে, শিরা ধমনী রক্তবাহ বয়ে চলেছে, তাই না? তাহলে শিরা ধমনী রক্তবাহ এগুলো কি? এগুলো হচ্ছে তোমার সংবহন কলা। কেন সংবহন কলা বলছি? কারণ রক্ত সারা বডিতে কিন্তু পাইচারি করছে, সমস্ত কোষের মধ্যে দিয়ে কি সংবহন হচ্ছে, তাই জন্য এগুলোকে বলছি সংবহন কলা। ম্যাম আর কি কলা রয়েছে? আমাদের হাতে টাচ করলে আমরা সেন্স করতে পারি তো, বুঝতে পারি তো। কেন বুঝতে পারলাম? কারণ এখান থেকে একটা তারের মতন অংশ যুক্ত রয়েছে, যে আমাদের পুরো বডিতে একটা নেটওয়ার্ক বা তারের মতন সিস্টেম কিন্তু রয়েছে। সেই সিস্টেমটাকে বলা হয় কি? নার্ভ। তোমরা নিউরন পড়েছো, সরি এখনো পড়োনি, হয়তো পরে পড়বে। তো নিউরন বা নার্ভ, এই নার্ভগুলোকে, নার্ভ সেলগুলোকে আমরা কি বলি? স্নায়ু কলা বলি। ঠিক আছে? ধরো যে কোনো গরম কিছুতে তুমি হাত দিলে, ফট করে হাতটা সরিয়ে দিলে, কেন? কারণ ওটা তোমার মাথায় গিয়ে কি হলো? সেন্স করতে পারলো, তোমার হাতে এরকম তারের মতন সিস্টেম আছে, তারের মতন সিস্টেম দিয়ে কি হলো? ওই গরম অনুভূতিটা তোমার ব্রেনে গিয়ে হিট করলো, আর তোমার ব্রেনে তখন তুমি বুঝতে পারলে আরে গরম লাগছে, হাতটা সরাতে হবে, না হলে আমার হাতটা পুড়ে যাবে। তো সেই সারাটা আবার তোমার হাতে চলে এলো, আর তুমি হাতটা সরিয়ে নিলে। তাহলে এই যে সিস্টেমটা, এটা একদম মাইনিউট সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়। এটা কার মাধ্যমে হচ্ছে? এটা হচ্ছে আমাদের স্নায়ু কলার মাধ্যমে। তাহলে স্নায়ু কোষ কিন্তু আমাদের সারা দেহে ছড়িয়ে রয়েছে। তাহলে সমস্ত স্নায়ু কোষগুলোকে একত্রে আমরা কি বলবো? স্নায়ু কলা বলবো। তাহলে ম্যাম হ্যাঁ, তো একটা অর্গানের মধ্যে বা একটা অঙ্গের মধ্যে এত রকম কলা রয়েছে। হ্যাঁ, এই জন্যই বলা হচ্ছে একাধিক কলা নিয়ে তৈরি হয় একটা অঙ্গ। আবার একাধিক অঙ্গ নিয়ে, একাধিক অঙ্গ নিয়ে তৈরি হবে তন্ত্র। তন্ত্র মানে আবার কি? তন্ত্র বা সিস্টেম মানে, তোমরা নাম শুনেছো রেচনতন্ত্র, জননতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, এরকম বিভিন্ন ধরনের তন্ত্র নাম শুনেছো না? তন্ত্র মানে কি বোঝায় বলো তো? যে একাধিক অঙ্গ, যে সমস্ত অঙ্গগুলো একই রকম কাজ করবে। ধরো আমি যদি বলি পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্রের ছবিতে কি আছে? ম্যাম মুখগহ্বর আছে, আমাদের মুখ, মুখের পর রয়েছে ভেতরে গ্রাসনালী, গলবিল রয়েছে, তারপরে গ্রাসনালী, তারপরে পাকস্থলী, তারপরে আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, মলাশয়, তার মধ্যে যকৃৎ, অগ্নাশয়, লালাগ্রন্থি, এগুলোও রয়েছে। তাহলে এই অর্গানগুলোকে একত্রে আমরা কি বলছি? বলছি পৌষ্টিকতন্ত্র। কেন পৌষ্টিকতন্ত্র বললাম? কারণ পৌষ্টিক বা পরিপাক, খাদ্য পরিপাকে সাহায্য করছে। আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে ডাইজেস্ট করছে, ডাইজেস্ট করে তার থেকে পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করছে, সবগুলোই সাহায্য করছে। একজনের মাধ্যমে কিন্তু এই কাজটা হচ্ছে না। মুখ খাবারটা না খেলে গ্রাসনালী খাবারটা পাঠাতে পারছে না, গ্রাসনালী খাবারটা কোথায় পাঠাচ্ছে? পাকস্থলীতে, তবে গিয়ে পাকস্থলীতে খাবারটা কিছুটা ডাইজেস্ট হচ্ছে, তারপর পাকস্থলী ক্ষুদ্রান্তে পাঠাচ্ছে, তবে ক্ষুদ্রান্ত সেই খাবারের থেকে ছোট ছোট কণাগুলোকে অ্যাবজর্ব করছে, দিয়ে আমাদের বডিতে পাঠাচ্ছে। তাহলে এই সমস্ত অঙ্গ একে অপরকে হেল্প করছে, সবাই মিলে একটা কাজ করছে। কি কাজ করছে? না খাদ্য পরিপাকে, খাবার ডাইজেশনে। তাই সমস্ত অঙ্গগুলোকে একত্রে আমরা কি বলে দিলাম? একটা তন্ত্র বলে দিলাম। কি তন্ত্র? পরিপাক তন্ত্র। ঠিক এভাবেই রেচনতন্ত্র রয়েছে। ম্যাম রেচনতন্ত্র বলতে কি বোঝায়? রেচনতন্ত্র মানে আমাদের রেচন কার্যে যারা সাহায্য করছে, আমাদের রক্তের মধ্যে থাকা দূষিত পদার্থগুলোকে মূত্রের মাধ্যমে ছেঁকে বের করে নিয়ে, মূত্র উৎপাদনের মাধ্যমে সেটা দেহের বাইরে বের করে দেওয়া। তার মানে আমাদের রক্তের মধ্যে থাকা দূষিত জলীয় তরল যেটা, সেটাকে ছেঁকে বার করে কে? আমাদের কিডনি,
আমাদের কিডনি রয়েছে একজোড়া, সেই কিডনি রক্ত থেকে দূষিত তরলটাকে বার করছে, বার করে কি তৈরি করে? মূত্র তৈরি করে। আর সেই মূত্রটাকে কি করছে, ধরো এই যে এখানে কিডনি রয়েছে, সেই মূত্রটাকে একজোড়া গোবিনী কি করছে? পাস করছে কোথায়? মূত্রথলিতে জমা করছে, আর মূত্র ছিদ্রের মাধ্যমে সেটা দেহের বাইরে নির্গত হচ্ছে। তাহলে এ মূত্র তৈরি করলো, এ পরিবহন করলো, এ সাময়িক সঞ্চিত রাখলো, আর এই ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত করলো। প্রত্যেকে একে অপরকে হেল্প করলো। শুধু কিডনি যদি মূত্র বানাতো তাহলে তো হতো না, বের করার প্রসেসটাও তো লাগবে। তাহলে একে অপরকে প্রত্যেকে হেল্প করলো। কিসে হেল্প করলো? রেচন কার্যে হেল্প করলো। এই কারণে আমরা কি বলছি? এটাকে রেচন তন্ত্র বলছি। বোঝা গেছে তন্ত্র কাকে বলা হয়? তাহলে একাধিক অঙ্গ এভাবে মিলে মিলে তৈরি হচ্ছে তন্ত্র। আর লাস্ট, একাধিক তন্ত্র মিলে কি তৈরি হবে? একাধিক তন্ত্র মিলে তৈরি হবে একটা জীবদেহ। ঠিক আছে, এভাবে তৈরি হচ্ছে একটা জীবদেহ। জীবদেহ মানে আমাদের একটা জীবদেহে যদি দেখি, আমাদের পৌষ্টিকতন্ত্র রয়েছে, রেচনতন্ত্র রয়েছে, জননতন্ত্র, সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের পুরো বডিটা তৈরি। তাহলে একদম শুরুতে যদি চলে যাই, কোথা থেকে শুরু হয়েছিল? একটা কোষ থেকে। এরকম একাধিক কোষ জুড়ে জুড়ে কলা, একাধিক কলা জুড়ে জুড়ে অঙ্গ, একাধিক অঙ্গ জুড়ে তন্ত্র, আর একাধিক তন্ত্র নিয়ে তৈরি হলো আমাদের জীবদেহ। ঠিক একটা ইট থেকে বিল্ডিং তৈরির যে প্রসেস। তাহলে এই কারণেই কিন্তু একটা কোষকে আমরা কি বলছি? জীবদেহের গঠনগত একক আমরা বলছি। ঠিক আছে, এবার যদি বলি কার্যগত একক কেন বলা হয় ম্যাম? সমস্ত কোষ তো একই রকম কাজ করছে না। হ্যাঁ, সমস্ত কোষ একই রকম কাজ করছে না, প্রত্যেকের কিছু না কিছু স্পেশালিটি কাজ তো রয়েছে, কিন্তু প্রত্যেকটা কোষ না একটা নির্দিষ্ট কাজ কিন্তু করবেই। কি কাজ করবে? এনার্জি তৈরির কাজ। ম্যাম এনার্জি তৈরি কিভাবে হয়? আচ্ছা, তোমাকে যদি আমি বলি তুমি খাবার খাও কেন? খাবার কেন খাবে? ম্যাম টেস্টের জন্য খাবার খেতে ভালো লাগে? না ম্যাম খিদে পাই তাই আমরা খাবার খাই? না, অ্যাকচুয়ালি আমরা খাবার খাই শক্তি উৎপন্ন করার জন্য। আমরা যে ডেলি যে সমস্ত কাজকর্ম করে চলেছি, আমরা হাঁটাচলা করছি, কাজকর্ম করছি, পড়াশোনা করছি, এই সমস্ত কাজ করতে গেলে না আমাদের এনার্জি দরকার। আর সেই এনার্জিটা আমরা কোথা থেকে পাবো? খাবার না খেলে কিন্তু আমরা এনার্জি পাবো না, তাই জন্য আমরা খাবারটা খাই। তো আমাদের এই খাবার যেটা খাচ্ছি, সেই খাবারটাকে কিন্তু আমাদের দেহে যত কোষ রয়েছে, মাথা থেকে পা পর্যন্ত প্রচুর কোষ রয়েছে, প্রায় 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষ রয়েছে। এতগুলো কোষের মধ্যে প্রত্যেকটা কোষে কিন্তু খাবার পৌঁছতে হবে। কিন্তু ম্যাম কোষে কীভাবে খাবার যায়? আমাদের মাথার কোষে কীভাবে খাবার যাবে? আমরা তো মুখ দিয়ে খাবার খাই, যে সেটা তো পেটে পাকস্থলিতে বা স্টামাকে যাচ্ছে, তারপর তো বাদবাকিটা আমাদের মল হিসেবে দেহের বাইরে নির্গত হয়ে যায়। তাহলে ম্যাম কোষের মধ্যে কিভাবে খাবার যায়? যায় পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের মধ্যে গিয়ে, ওই যে বললাম খাবার ডাইজেস্ট হচ্ছে। ডাইজেস্ট মানে কি? ডাইজেশন মানে তুমি যে খাবারটা খাচ্ছ, ভাত খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ, যাই খাও না কেন, সেই খাবারটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ হয়। এতই ছোট ছোট কণায় ভাগ হবে যেটা আমরা খালি চোখে দেখতে পাবো না, কারণ আমরা কোষকেও খালি চোখে দেখতে পাই না। আর সেই কোষের মধ্যে খাবারটাকে প্রবেশ করাতে গেলে সেই খাবারকে কোষের থেকেও ছোট হতে হবে, তাই না? তাহলে প্রত্যেকটা খাবারকে আমাদের ভেতরে থাকা বেশ কিছু উৎসেচক বা প্রোটিন জাতীয় কিছু বস্তু বা কেমিক্যাল, সেগুলো কি করে? ওই খাবারগুলোকে ডাইজেস্ট করে, খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। সেই খাবারগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে একদম ছোট ছোট কণায় ভাগ হয়ে যায়। পুরোটা কি হতে পারে ম্যাম? যতটা আমরা খাবার খাই সবটা কি কোষে পৌঁছতে পারে না, তার খুব কম পার্সেন্টেজই কিন্তু আমাদের কোষে পৌঁছতে পারে। খুব কমই ওরকম চূর্ণ বিচূর্ণ হয়ে এরকম কি হচ্ছে, ছোট্ট ছোট্ট কণায় পরিণত হচ্ছে। তো যেগুলো ছোট ছোট কণায় পরিণত হলো, অর্থাৎ প্রপার ডাইজেশন হলো, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কি হচ্ছে, আমাদের রক্ত অ্যাবজর্ব করে নিচ্ছে। রক্ত কি করছে? সব কোষে রক্ত তো সব জায়গায় বইছে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গা দিয়ে শিরা ধমনী এগুলো কিন্তু রয়েছে। তো রক্ত কি এই খাবারটাকে বয়ে নিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা কোষে খাবার দিতে দিতে যাচ্ছে। তো এইভাবে আমাদের সারা বডিতে প্রত্যেকটা কোষে খাবার পৌঁছে যায়। আর প্রত্যেকটা কোষে খাবার শুধু পৌঁছায় না, আমরা কি নিচ্ছি বেঁচে থাকার জন্য? আরও একটা জিনিস প্রয়োজন, অক্সিজেন। অক্সিজেনও কিন্তু আমরা নিচ্ছি। তো অক্সিজেনটা কোথায় যাচ্ছে? অক্সিজেনটা যাচ্ছে আমাদের ফুসফুসে। আমাদের ফুসফুসে জমা হচ্ছে, মানে যে নাক দিয়ে অক্সিজেন নিচ্ছ, নাক দিয়ে ভেতরে গলবিল দিয়ে শ্বাসনালী দিয়ে আমাদের চলে আসছে ফুসফুসে। ফুসফুসে কি জমা থাকছে? না, ফুসফুসের পাশে যে রক্তবাহ রয়েছে বা শিরা ধমনী রয়েছে, তারা কি করছে? ফুসফুস থেকে অক্সিজেনটাকে, গ্যাসটাকে শোষণ করে নিচ্ছে। শোষণ করে তারা সেমভাবে যেভাবে খাদ্য পৌঁছে দিয়েছিল সব কোষে, ঠিক সেভাবে সমস্ত কোষে কি পাঠিয়ে দিল? অক্সিজেন পাঠিয়ে দিল। ধরো একটা ডেলিভারি বয়
আমাদের রক্ত হচ্ছে কি ডেলিভারি বয়, সে পার্সেল ডেলিভারি করতে করতে চায়, ঠিক আছে। তো এইভাবে কি করে প্রত্যেকটা কোষে খাবার আর অক্সিজেন পৌঁছে দেয়, আর প্রত্যেকটা কোষ এই খাবারটাকে ভাঙে, অক্সিজেন দিয়ে খাবারটাকে ভাঙার পর তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ম্যাম আমাদের লাগে না, তাই আমরা কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি, তাই না? কার্বন ডাই অক্সাইড লাগছে না বলেই তো সেটা বের করে দিচ্ছি, খাবার ভেঙেই কিন্তু যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেটা বের করে দিচ্ছি। ম্যাম আরও তৈরি হয়, জল তৈরি হয়, তাই তো? জল তৈরি হয়, সেই জলটা কি হচ্ছে আমাদের শরীরেই বিভিন্ন কাজে লাগছে। তাছাড়া এক্সেস বা অতিরিক্ত যে জলটা সেটা আমাদের দেহ থেকে মূত্র হিসেবে বের হয়ে যাচ্ছে। আর তাহলে কি তৈরি হয়? আর তৈরি হয় এনার্জি। এই এনার্জিটা আমরা কি করছি, এই এনার্জির ভাঙছে আর আমরা কাজকর্ম করছি, ঠিক আছে। তাহলে এই যে আমরা কথা বলছি, আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, তাহলে এই পড়াতে গেলেও আমার এনার্জি ক্ষয় হচ্ছে, আমার এনার্জি ভাঙছে, একটু পরে কি হবে, আমার আবার খিদে পেয়ে যাবে। খিদে পেয়ে যাওয়া, কেন খিদে পাই? কারণ আমার বডিতে এনার্জি শেষ। আমাদের প্রত্যেকটা কোষ আমাদের ব্রেনে একটা সিগন্যাল পাঠাচ্ছে যে আমাদের প্রত্যেকটা কোষের কাছে খাবার শেষ, আমরা আর এনার্জি তৈরি করতে পারছি না, খাবার খেতে হবে। তখন আমাদের ব্রেন বুঝতে পারে যে হ্যাঁ না, আমাদের খিদে পাচ্ছে, তাহলে আমাদের আবার খাবার খেতে হবে, তবে আমাদের সেল এনার্জি প্রডিউস করতে পারবে। বোঝা গেল? এইরকম সিস্টেম কিন্তু আমাদের বডিতে হচ্ছে। তাহলে প্রত্যেকটা কোষ কিন্তু এরকম শ্বসন কার্যে, মানে এরকম এনার্জি তৈরিতে সাহায্য করছে। তাই প্রত্যেকটা কোষকে আমরা কি বলছি, কার্যগত একক। কোষ যদি এগুলো না করতো তাহলে কিন্তু আমরা কাজ করতে পারতাম না। তাহলে কতটা ইম্পর্ট্যান্ট এক একটা কোষ আমাদের জন্য, বুঝতে পেরেছো? তাহলে কোষকে আমরা জীবদেহের গঠনগত এবং কার্যগত একক বলি। তাহলে এই কোষ কে প্রথম আবিষ্কার করেন? এখানেই লিখে দিই, কোষ প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক। কিন্তু তিনি কিরকম কোষ দেখেছিলেন? মৃত কোষ পর্যবেক্ষণ করেছিলেন, সজীব কোষ দেখেনি। যে কোষটা মারা গেছে সেরকম মৃত কোষ দেখেছিলেন। পরবর্তীকালে সজীব কোষ কে দেখেন? সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিউয়েনহক। লিউয়েনহক সজীব কোষ পর্যবেক্ষণ করে, ঠিক আছে। এই দুটো জিনিস জেনে রাখবে। তো চলো, তাহলে এই যে কোষ আমরা পড়লাম জীবদেহের গঠনগত কার্যগত একক, এই কোষ কত রকমের হতে পারে, ঠিক আছে। সব জীবদেহে তো এক রকমের কোষ থাকবে না, তো কোষের প্রকারভেদ রয়েছে। কোষকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, আচ্ছা তিনটে ভাগই বলে দিই, মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আচ্ছা, আর এটা হচ্ছে মেসোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, এই তিন প্রকার কোষ দেখতে পাওয়া যায়। তো এটা কিসের ভিত্তিতে কোষগুলোকে ভাগ করা হয়েছে? কোষগুলোকে ভাগ করা হয়েছে নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে। কিসের ভিত্তিতে? নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে। তার মানে এই তিনটে কোষের নিউক্লিয়াস ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হবে, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। প্রথম যে কোষটা, প্রথম আমি ইউক্যারিওটিক কোষের কথা বলি। ইউক্যারিওটিক কোষ হচ্ছে একদম আদর্শ কোষ, যেগুলো আমাদের প্রাণীতে, আমাদের মধ্যে, উদ্ভিদের মধ্যে সব কিছুতে দেখতে পাওয়া যায়। তো এই আদর্শ কোষে আদর্শ নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। তো এই ধরো একটা আদর্শ কোষ, এর মধ্যে রয়েছে একটা আদর্শ নিউক্লিয়াস, এটা একটা আদর্শ নিউক্লিয়াস। কি থাকে আদর্শ নিউক্লিয়াসে দেখে নেওয়া যাক। আদর্শ নিউক্লিয়াসের একদম বাইরে একটা পর্দা থাকবে, এটাকে বলবো নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা, ঠিক আছে। এই নিউক্লিয় পর্দার ভেতরে কি থাকবে? একটা তরল থাকবে, একটা হালকা তরল প্রেজেন্ট রয়েছে। এই তরলটাকে আমরা কি বলছি? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম বলছি। আর কি থাকে?
এর মধ্যে একটা ঘন দানাদার বস্তু রয়েছে, এর মধ্যে একটা ঘন দানাদার বস্তু দেখতে পাওয়া যায়, এইটাকে আমরা কি বলবো? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর থাকে এরকম ক্রোমাটিন জালিকা, এরকম জালক দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। নিউক্লিয় জালিকা। তো এই চারটে জিনিস যদি কোনো নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে সেই নিউক্লিয়াসটাকে আমরা বলবো আদর্শ নিউক্লিয়াস, আর সেই কোষটাকেও আমরা কি বলবো? আদর্শ কোষ। আর এই আদর্শ নিউক্লিয়াস কার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে? ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়। খুব ভালো কথা। মেসোক্যারিওটিকে কেমন নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়? সেম, এরকম সেম নিউক্লিয়াসই দেখতে পাওয়া যায়। এরকম নিউক্লিয় জালিকা থাকবে, নিউক্লিওলাস থাকবে, আর নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয় পর্দা। তাহলে ম্যাম এটা আলাদা করার কি দরকার ছিল? দুটোই যখন সেম। হ্যাঁ, দুটোই সেম, কিন্তু এই মেসোক্যারিওটিক কোষের এই যে নিউক্লিয়াসগুলো এরা কিভাবে বিভাজিত হয়? এদের বিভাজন অ্যামাইটোটিক প্রকৃতির। বিভাজন অ্যামাইটোটিক প্রকৃতির। আর এদের বিভাজন মাইটোটিক প্রকৃতির। মাইটোটিক প্রকৃতির। এটার মানে কি? মাইটোটিক আর মিওটিক, অ্যামাইটোটিক। অ্যামাইটোটিক বিভাজন মানে এদের কোষটা কিভাবে বিভাজিত হয় বলো তো? এই ধরো কোষ রয়েছে, এটা কোষ, কোষের মধ্যে এই হোয়াইট কালারটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটা কি হয়ে যাবে? এরকম লম্বা হয়ে যাবে, আর এদের কোষটা না দুটো ভাগে এরকম ভাগ হয়ে যাবে, এরকম দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তারপর কি হয়ে যাচ্ছে? এখান থেকে পুরো কেটে যাবে, কেটে গিয়ে দুটো আলাদা কোষ তৈরি হয়ে গেল, আর এদের মধ্যে এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, নিউক্লিয়াসটা ভাগ হয়ে গেল। এরকম সরাসরি কোষ বিভাজনকে বলা হচ্ছে কি? অ্যামাইটোসিস কোষ বিভাজন। কিন্তু ইউক্যারিওটিক কোষ যখন বিভাজিত হয় এর মধ্যে আলাদা আলাদা ঘটনা ঘটে। আগে কি হবে? আগে কোষের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন হবে, আগে কোষের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন হবে। এখানে দেখাই, এটা ধরো কোষ, আগে এর মধ্যে কি হচ্ছে? নিউক্লিয়াসের বিভাজন, মানে একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হবে। তারপরে কি হবে? এদের সাইটোকাইনেসিস হবে। তো এই যে দশাটা না নিউক্লিয়াসের বিভাজন, এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজন হয়। তো একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো ইয়েতে ভাগ হয়ে যায়। এটাও চারটে দশাতে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কতগুলো দশা হয়। তো এখন তোমাদের এই ডিটেল দশাগুলো দেখতে হবে না, এগুলো ক্লাস 10-এ উঠে তোমরা পড়বে। জাস্ট জেনে রাখো এটা যেমন সরাসরি হয়ে গেল, এখানে সরাসরি হয় না, অনেকগুলো দশার মাধ্যমে হয়। তো আগে নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তারপরে কোষ বিভাজন হবে, মানে কোষের মধ্যে খাঁজ তৈরি হবে, এরকম কোষের মধ্যে খাঁজ তৈরি হয়ে গেল, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। তারপরে কি হবে? কোষটা দুটো ভাগে ভাগ হবে। ঠিক আছে, এটাকে আবার কি বলছি আমরা? সাইটোকাইনেসিস। তো এইভাবে এদের বিভাজনটা হয়, তাই জন্য এটাকে বলা হচ্ছে মাইটোটিক প্রকৃতির বিভাজন। তাহলে এই জন্য এরা হচ্ছে আলাদা। তাহলে ম্যাম প্রোক্যারিওটিকটা আবার কি? প্রোক্যারিওটিক কোষ এদের থেকে সম্পূর্ণই আলাদা। এখানে আদর্শ নিউক্লিয়াসই দেখতে পাওয়া যায় না। তাহলে কেমন নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়? তো এদের যে কোষটা রয়েছে একটা প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষের মধ্যে আদি নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। আদি নিউক্লিয়াস মানে শুধু এদের এই নিউক্লিয় জালিকা প্রেজেন্ট থাকে, শুধু নিউক্লিয় জালিকা প্রেজেন্ট থাকে, নিউক্লিওলাসও থাকে না, নিউক্লিওপ্লাজমও থাকে না, নিউক্লিয় পর্দাও থাকে না, শুধু কি নিউক্লিয় জালিকা উপস্থিত। তাই এটাকে কি বলা হচ্ছে? আদি নিউক্লিয়াস বলা হয়। আদি নিউক্লিয়াস বলা হবে। বোঝা গেছে? তাহলে এই হয়ে গেল আদি নিউক্লিয়াস। তাহলে এই প্রোক্যারিওটিক কোষ কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? বেশ কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, বেশ কিছু এককোষী ব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়। আর ইউক্যারিওটিক কোষ আমাদের যত উন্নত উদ্ভিদ প্রাণী রয়েছে, উদ্ভিদ ও প্রাণীদেহে, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ইউক্যারিওটিক কোষ।
তো আমরা প্রোক্যারিওটিক কোষ কেমন দেখতে সেটা দেখব, আর ইউক্যারিওটিক কোষ কেমন দেখতে সেটাই কিন্তু এই পুরো চ্যাপ্টারে আমরা ডিটেলে পড়বো। যে ইউক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয়াস তো আমরা পড়লাম, তাছাড়া আর কি কি থাকে, এরকম এই সব জায়গায় সাইটোপ্লাজম রয়েছে, তো এই সাইটোপ্লাজমের মধ্যে আর কি কি থাকে সেগুলো আমরা দেখব, ঠিক আছে। চলো, তো প্রথমে একটা প্রোক্যারিওটিক কোষের গঠন দেখাচ্ছি। এই দেখো একটা প্রোক্যারিওটিক কোষ, এটা একটা ব্যাকটেরিয়ার কোষ। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়, আর এরা মূলত কি হয়ে থাকে, এরা এককোষী হয়ে থাকে, ঠিক আছে, এরা এককোষী হয়ে থাকে। তো এই প্রোক্যারিওটিক নিয়ে কিন্তু তোমাদের ডিটেল তেমন কোনো আলোচনা নেই, তাই প্রোক্যারিওটিক নিয়ে বিশেষ কিছু পড়তে হবে না, জাস্ট এটুকু পড়বে এদের ক্ষেত্রে কি আদি নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, আদি নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। যেহেতু এটা একটা মাত্র কোষ, দেখো এর একটা লম্বা লেজের মতন কি রয়েছে, ফ্ল্যাজেলা রয়েছে, যার মাধ্যমে এরা চলাফেরা করে, ফ্ল্যাজেলা উপস্থিত। তো এরকম এককোষী ব্যাকটেরিয়া, এটা কি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, ঠিক আছে। এটা গেল প্রোক্যারিওটিক কোষ। এবার যদি আসি ইউক্যারিওটিক কোষ, দেখো ইউক্যারিওটিক কোষকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার অ্যানিমাল সেল মানে প্রাণী কোষ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ। আর এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে এইটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষায় আসার মতন একটা কোশ্চেন। তো এদের ডিফারেন্সটা দেখিয়ে দিই। দেখো প্রথমে আমি বলি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। আচ্ছা, এপাশে উদ্ভিদ কোষ দেখাবো, এপাশে প্রাণী কোষ দেখাবো। দাগটা একটু দেরি হয়ে গেল। চলো এপাশে ধরো উদ্ভিদ কোষ দেখাচ্ছি, আর এপাশে দেখাচ্ছি প্রাণী কোষ। প্রত্যেকটার পার্থক্য একবারে কিন্তু লিখে দেবো। আগে ছবিটা দেখে নাও খুব ভালো করে, ছবি কেমন দেখতে হয়। ঠিক আছে, এরকম ধরনের দেখতে হয় উদ্ভিদ কোষ। আর এর ভেতরের প্রাচীরটাকে আমরা কি বলবো, প্রত্যেকটা আসছি, এটা হচ্ছে কোষ পর্দা। একে একে বোঝাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো প্রাণী কোষে কি থাকে, প্রাণী কোষেও কোষ পর্দা প্রেজেন্ট। চলো, প্রাণী কোষেও কোষ পর্দা প্রেজেন্ট। তাহলে উদ্ভিদ কোষের বাইরে কি রইল, বাইরে হয়ে গেল কোষ প্রাচীর, এটাকে বলছি কোষ প্রাচীর। আর এই দুটোকে কি বলছি আমরা, যেগুলো কমন সেগুলো আমরা এই জায়গায় লিখব, কোষ পর্দা। দুটোতেই কমন, তাই না, কোষ পর্দা। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এক্ষেত্রে দুটো প্রাচীর থাকে। আচ্ছা, তাহলে এর ভেতরে কি থাকবে, ভেতরে তো সাইটোপ্লাজম থাকবে। ভেতরে কি থাকবে, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা আমি এখন আঁকছি না, কারণ ভেতরে আরও অনেক কিছু আঁকবো। আচ্ছা, এর মধ্যে কি থাকবে, একটা আদর্শ নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে একটু ছোট করি। এর মধ্যে একটা আদর্শ নিউক্লিয়াস থাকবে, এর মধ্যেও একটা আদর্শ নিউক্লিয়াস থাকবে। আদর্শ নিউক্লিয়াস কেমন হবে, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিও জালিকা। তো এর মধ্যেও নিউক্লিওপ্লাজম, নিউক্লিও জালিকা, এই সমস্ত কিছু নিয়ে একটা আদর্শ নিউক্লিয়াস হয়ে গেল। আচ্ছা, আদর্শ নিউক্লিয়াস ছাড়া নিউক্লিয়াসটার নামটা লিখে দিই, নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস দুটোতেই রয়েছে। আর কি রয়েছে,
মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায়। এটা ধরো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। তাহলে আমি এখানে লিখে দিলাম মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা কোষ অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া এটা কি এক ধরনের কোষীয় অঙ্গাণু। তো এই প্রত্যেকটা যা যা আঁকছি না ভেতরে, প্রত্যেকটার গঠন আমরা আলাদা আলাদা করে দেখব। তাহলে মাইটোকন্ড্রিয়া একটা কোষীয় অঙ্গাণু, কোষের মধ্যেই থাকে, এটাও নির্দিষ্ট কোনো কাজ করে। ঠিক আছে, চলো মাইটোকন্ড্রিয়া হয়ে গেল। গলগি বস্তু এরকমভাবে কি থাকে, গলগি বস্তু প্রেজেন্ট থাকে, এটাকে বলছি গলগি বস্তু। গলগি বস্তু দুটোতেই প্রেজেন্ট রয়েছে। আর কি রয়েছে, লাইসোজোম। লাইসোজোম প্রাণী কোষে থাকবে কিন্তু উদ্ভিদ কোষে থাকবে না। তো এই ধরো লাইসোজোম, লাইসোজোম প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। যেগুলো নেই মানে পার্থক্যগুলো আমরা এই সাইডে করছি। ঠিক আছে, আচ্ছা লাইসোজোম। আর কি থাকবে, প্লাস্টিড। প্লাস্টিড বলে একটা অঙ্গাণু রয়েছে। প্লাস্টিড এটা কি, প্লাস্টিড এটা শুধুমাত্র কোথায় থাকবে, উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। আর কি রয়েছে, রাইবোজোম রয়েছে। রাইবোজোম তো সব জায়গায় প্রেজেন্ট থাকে, রাইবোজোম সমস্ত জায়গায় প্রেজেন্ট থাকে। তো রাইবোজোম উদ্ভিদ কোষেও থাকবে, রাইবোজোম প্রাণী কোষেও থাকবে। তাহলে রাইবোজোম আমরা লিখে দিই, রাইবোজোম দুটোতেই রয়েছে। আর কি রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কোথায় থাকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এইরকম নিউক্লিয়াসের গায়ে এইভাবে প্রেজেন্ট থাকে, এরকম লেয়ার প্রেজেন্ট থাকে, এরকম ভাবে থাকে। তো উদ্ভিদ কোষে আছে, হ্যাঁ উদ্ভিদ কোষেও কিন্তু প্রেজেন্ট রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোথায় লিখি, চলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। সব হলো মোটামুটি। তো এই জিনিসগুলো মোটামুটি থাকে। আর একটা জিনিস থাকে সেন্ট্রিওল বলে, সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, এটা দিয়ে দেখায়। সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম এরকম তারার মতন অংশ, এটা শুধুমাত্র প্রাণী কোষে দেখতে পাওয়া যায়, এটা উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় না। তাহলে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, এটা গেল। আর লাস্ট পড়ে থাকলো ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল কি, উদ্ভিদ কোষে বেশ বড় বড় ভ্যাকুয়াল দেখতে পাওয়া যায়। ভ্যাকুয়ালের জায়গায় রাখিনি, তো ঠিক আছে আমি এইরকমই জায়গায় দেখিয়ে দিলাম ভ্যাকুয়াল। তাহলে রাইবোজোমটা মুছে দিই। উদ্ভিদ কোষে এরকম বড় বড় ভ্যাকুয়াল দেখতে পাওয়া যায়। আর প্রাণী কোষে কি, প্রাণী কোষে বড় বড় ভ্যাকুয়াল দেখতে পাওয়া যায় না, প্রাণী কোষে এরকম ছোট ছোট ভেসিকল দেখতে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে কি ভ্যাকুয়াল দেখতে পাওয়া যাচ্ছে, আর এর ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, ছোট ছোট ভেসিকল দেখতে পাওয়া যায়। তো এই হলো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য। তাহলে পার্থক্য কিসে কিসে রয়েছে সেগুলো আমি একটু বক্স করে দিই, যেগুলো যেগুলো পার্থক্য রয়েছে। ঠিক আছে, তো কোষ প্রাচীর উদ্ভিদ কোষে উপস্থিত, প্রাণী কোষে নেই। ঠিক আছে, তারপরে ভ্যাকুয়াল উদ্ভিদ কোষে উপস্থিত, প্রাণী কোষে নেই। আর প্লাস্টিড উদ্ভিদ কোষে উপস্থিত, প্রাণী কোষে নেই। আবার প্রাণী কোষে তিনটে জিনিস আছে যেগুলো আবার উদ্ভিদ কোষে নেই। প্রাণী কোষে কি কি আছে, লাইসোজোম এখানে আছে, ভেসিকল এখানে আছে, সেন্ট্রোজোম আর
সেন্ট্রিওল এখানে আছে, এখানেও তিনটে জিনিস কিন্তু নেই। তাহলে এই হয়ে যাচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য। বোঝা গেল? সাইটোপ্লাজম তো দুটোতেই থাকবে। সাইটোপ্লাজম কি কালার দিয়ে দেখায়? সাইটোপ্লাজম যাই হোক, সাইটোপ্লাজম দুটোতেই প্রেজেন্ট থাকবে। সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম। তো এই হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, এদের স্ট্রাকচারে একটু ডিফারেন্ট থাকে। দেখো এই তিনটে জিনিস তো থাকে আর নেই সেটা তো বুঝলাম। আর কি পার্থক্য রয়েছে যে এদের স্ট্রাকচার, যেটা এটা একটু ষড়ভুজাকৃতি হয়ে থাকে আর প্রাণী কোষ একটু গোলাকার বা ডিম্বাকার প্রকৃতির হয়ে থাকে। ক্লিয়ার? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। এবার আমরা দেখে নেব যে প্রাণী কোষ বা উদ্ভিদ কোষে এই যে অঙ্গাণুগুলো পড়লাম, কি কি পড়লাম? কোষ প্রাচীর পড়লাম, কোষ পর্দা পড়লাম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট। এই সমস্ত অর্গানিলিসগুলো যেগুলোকে কোষ অঙ্গাণু বলা হচ্ছে, এই কোষ অঙ্গাণুগুলোর গঠন কেমন সেটা দেখতে হবে আমাদের। তো একটা একটা করে প্রথমে চলে আসি কোষ প্রাচীর। কোষ প্রাচীর কেমন দেখতে? দেখো, এই ধরো একটা উদ্ভিদের কোষ, এটা ধরো উদ্ভিদের আর একটা কোষ, এটা ধরো উদ্ভিদের আর একটা কোষ। তো এরকম একাধিক কোষের মাঝে কি দেখতে পাওয়া যায়? একাধিক কোষের মাঝে প্রাচীর দেখতে পাওয়া যাবে। তো কেমন দেখতে হয় এদের প্রাচীরগুলো? তো এই জায়গাটাকে আমি বড় করে দেখাচ্ছি। ধরে নাও এই যে জায়গাটা, এটাকে যদি আমরা বড় করে দেখাই কি কি অংশ দেখতে পাবো? এই গ্রিন কালারের এই সাইডটা, এটা হচ্ছে একটা কোষের কোষ পর্দা, ঠিক আছে? এই গ্রিন কালারের এটা আর একটা কোষের কোষ পর্দা গেল, দুটো কোষের কোষ পর্দা গেল। এবার এই দুটো কোষের কোষ পর্দার মাঝখানটা কি থাকবে? এর কোষ প্রাচীর মিলে থাকবে। দুটো কোষের কোষ প্রাচীর একসাথে মিলিত অবস্থায় থাকবে। তো ওই যেখানটা দুটো কোষের কোষ প্রাচীর মিলিত হচ্ছে সেই জায়গাটাকে আমরা কি বলছি? সেই জায়গাটাকে আমরা বলছি মধ্যচ্ছদা। এটাকে আমরা কি বলবো? মধ্যচ্ছদা, ঠিক আছে? যেটা মূলত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত হবে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত হবে। এই মধ্যচ্ছদার দুপাশে দুটো প্রাচীর দেখতে পাওয়া যায়। কি কি প্রাচীর দেখতে পাওয়া যায়? এখানে একটা প্রাচীর থাকবে, সেম প্রাচীর এখানেও তো থাকবে, কারণ এটা এই কোষের, এই প্রাচীরটুকু এই কোষের, মানে এখান থেকে এই হলুদ পর্যন্ত এটা এই কোষের প্রাচীর, এখান থেকে এটা এই কোষের প্রাচীর। তো এপাশেও যা থাকবে এপাশেও সেম জিনিস থাকবে, তাই না? তাহলে এখানে রয়েছে এই যে প্রাচীরটা, এটাকে আমরা বলছি প্রাথমিক প্রাচীর। এই যে এটুকু হোয়াইট কালারে রাখলাম, ইয়েলো থেকে হলুদ কালার, এই ইয়েলো থেকে হোয়াইট কালার পর্যন্ত এইটুকু হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর যেটা মূলত কি দ্বারা তৈরি? এটা মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি দ্বারা তৈরি। এরপর কি রয়েছে? গৌণ প্রাচীর রয়েছে। এরপর রয়েছে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হবে গৌণ প্রাচীর। এই কোষের গৌণ প্রাচীর, এটা হচ্ছে এই কোষের গৌণ প্রাচীর। তো এটাকে আমরা বলছি কি? গৌণ প্রাচীর। আর গৌণ প্রাচীর মূলত কি দ্বারা তৈরি? গৌণ প্রাচীরও কিন্তু সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন ইত্যাদি দ্বারা গঠিত। তো এই তিনটে পর্দা কিন্তু দেখতে পাওয়া যায় মূলত। কি কি? গৌণ প্রাচীর, প্রাথমিক প্রাচীর আর মধ্যচ্ছদা। তাহলে এই কোষের কোষ পর্দা এইটুকু, এই কোষের কোষ পর্দা এইটুকু, বোঝা গেল? তাহলে এই তিনটে পর্দা রয়েছে। গৌণ প্রাচীরটা অনেকটা পুরু হয়ে থাকে, পুরু বা কঠিন প্রকৃতির। প্রাথমিক প্রাচীরটা তুলনামূলক পাতলা প্রকৃতির হয়ে থাকে, তুলনামূলক পাতলা হয়ে থাকে। আর মধ্যচ্ছদাটা তো একদম মিডিল, যেখানে দুটো কোষ প্রাচীর যুক্ত হচ্ছে, ঠিক আছে? এই গেল কোষ প্রাচীর। নেক্সট আমরা চলে আসব কোষ পর্দা। কোষ পর্দা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কোষ পর্দার তরল মোজাইক মডেল আবিষ্কার করেন। আমরা যে মডেলটা পড়ব সেটা হচ্ছে কোষ পর্দার
তরল মোজাইক মডেল। আর এই কোষ পদার্থ তরল মোজাইক মডেল কে আবিষ্কার করেন? বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন। ঠিক আছে, বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কোষ পর্দার তরল মোজাইক মডেল আবিষ্কার করেন। কি আছে এই তরল মোজাইক মডেলে? এখানে এই যে কোষ পর্দার ছবিটা দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এটা কী রকম, কোন জায়গাটা দেখানো হয়েছে? তো কোষটা ধরো, এই ধরো একটা গোলাকার কোষ, এই কোষটাকে মাঝখান থেকে কাটো। যদি কাটা হয় তাহলে এই রকম একটা অংশ দেখতে পাওয়া যাবে। কোষটাকে কেটে আমরা দুটো ভাগে ভাগ করলাম। যেই ভাগ করলাম তাহলে কি দেখলাম, যে এর যে পর্দাটা বেশ পুরু। এই যে পর্দাটা, এই অংশটাকে যদি আমরা দেখাই, ঠিক আছে, এই পর্দাটাকে যদি দেখাই তাহলে এরকম দেখতে হবে। মানে এইখান থেকে ছোট্ট একটা টুকরো যদি আমরা কেটে নিই তাহলে এরকম পর্দা দেখতে পাবো। কি কি আছে এর মধ্যে? দেখো, এর মধ্যে এই যে রেড কালারের বলগুলো দেখতে পাচ্ছ, কেমন দেখতে? এই যে একটা রেড কালারের এরকম বল দেখতে পাচ্ছ, এরকম একাধিক বল পাশাপাশি প্রেজেন্ট। দেখো, কোষ পর্দার এটা হচ্ছে বাইরের দিক, আর ভেতরে কি রয়েছে? সাইটোপ্লাজম রয়েছে। ভালো করে বুঝবে, ভেতরে কি রয়েছে? সাইটোপ্লাজম রয়েছে। ভেতরে সাইটোপ্লাজম মানে জলীয় তরল রয়েছে। বাইরেও, কোষের বাইরেও তরল থাকে, যেটাকে বলা হয় এক্সট্রা সেলুলার তরল। দুপাশেই জল রয়েছে। আর এই মাঝখানে কি রয়েছে? এই পর্দাটা রয়েছে। তো পর্দাটা কিভাবে গঠিত হয়েছে? এরকম অসংখ্য লিপিড স্তর নিয়ে। এরকম লিপিড স্তর, এরকম লিপিড স্তর নিচের দিকেও রয়েছে। ঠিক আছে, এগুলো লিপিডের মাথা। আর লিপিডের লেজও থাকে, কিন্তু লিপিডের লেজ এরকম দুটো দুটো করে লেজ রয়েছে লিপিডের। এরকম দুটো দুটো করে লেজ রয়েছে। তো এই যে লিপিডগুলো এরকমভাবে অ্যারেঞ্জ হয়ে রয়েছে কেন? কারণ এই লিপিডের যে মাথাগুলো, এগুলো জলাকর্ষী পদার্থ, যেগুলো জলের টাচে থাকতে ভালোবাসে। আর লিপিডের যে লেজগুলো, সেগুলো জল বিকর্ষী পদার্থ, জলকে ভয় পায়। তাই জন্য যদি এরা একটা লাইন তৈরি করতো তাহলে বাইরেও জল থাকতো, জলের টাচে থাকলে এরা ভয় পেত। আবার কি, ভেতরেও সাইটোপ্লাজম, ভেতরেও জল রয়েছে, যদি এই দিকের পর্দাটুকু থাকতো তাহলেও ভেতরে লেজগুলো কি হচ্ছে? জলের টাচে থাকতো, তাহলে ভয় পেত। তো এই জন্য এরা এরকম গঠন তৈরি করে যে কোষের ভেতর দিকটাও এরকম মাথা দেখতে পাওয়া যাবে। মানে দেখো, কোষের ভেতরের দিকেও লিপিডের মাথা দেখতে পাওয়া যাচ্ছে, কোষের বাইরেও যদি দেখি লিপিডের মাথা দেখতে পাওয়া যাচ্ছে। দুপাশেই জলকে কে টাচ করছে? লিপিডের মাথা। লেজগুলো ভেতরের দিকে রয়েছে। শুধু কি লিপিড থাকে? দেখো, এগুলোকে বলা হচ্ছে কি? লিপিড। এগুলো হচ্ছে লিপিড। শুধু কি লিপিড থাকে কোষ পর্দায়? না, লিপিড ছাড়াও অনেক কিছু দেখা যাচ্ছে। কি এগুলো? লিপিড ছাড়াও প্রোটিন দেখতে পাওয়া যায়। কি কি প্রোটিন থাকে? দেখো, এখানে বেশ কিছু অন্তঃস্থ প্রোটিন দেখতে পাওয়া যায়, অন্তঃস্থ প্রোটিন। আর বেশ কিছু বহিস্থ প্রোটিনও দেখতে পাওয়া যায়। তাহলে প্রোটিন দু রকমের দেখতে পাওয়া যায়। কি কি? যেটা লিপিডের মধ্যে পুরো গেঁথে রয়েছে যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলোকে বলা হয় অন্তঃস্থ প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। আর যে প্রোটিনগুলো বাইরের দিকে রয়েছে, এটাও বাইরে এটাও বাইরে, এইগুলোকে বলা হচ্ছে কি? পেরিফেরাল প্রোটিন বা বহিস্থ প্রোটিন। পেরিফেরাল প্রোটিন বা বহিস্থ প্রোটিন। ঠিক আছে, পেরিফেরাল প্রোটিন বা বহিস্থ প্রোটিন এইভাবে গঠিত হয়। আর কি থাকে? আর ছোট ছোট কার্বোহাইড্রেটের কিছু শৃঙ্খল দেখতে পাওয়া যায়। কার্বোহাইড্রেটের শৃঙ্খল, ধরো এই যে লিপিডের থেকেও এরকম তৈরি হতে পারে বেশ কিছু কার্বোহাইড্রেট শৃঙ্খল, আবার প্রোটিন থেকেও তৈরি হতে পারে
কার্বোহাইড্রেটের শৃঙ্খল। তাহলে এগুলো কার্বোহাইড্রেট বা শ্বেতসার নিয়ে তৈরি। তাই জন্য এই কার্বোহাইড্রেট আর লিপিডগুলোকে একত্রে বলা হচ্ছে কি গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড। আর কার্বোহাইড্রেট আর প্রোটিনগুলোকে একত্রে বলা হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। তো এই হচ্ছে কোষ পর্দার গঠন। আর লিপিডের মাঝে মাঝে কি থাকবে, কিছু কিছু কোলেস্টেরল অণু জমা থাকবে। এই জায়গায় কিছুটা কোলেস্টেরল রয়েছে, এই জায়গায় কিছুটা কোলেস্টেরল, এখানে কিছুটা কোলেস্টেরল। তো এরকম কোলেস্টেরল দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে কোলেস্টেরল, ঠিক আছে। তো এই যে লিপিড, এটাকে তরল মোজাইক মডেল কেন বলা হয়েছে, কারণ এই লিপিড আর প্রোটিনগুলো না এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলা করতে পারে। এই চলাচলকে আবার বলা হয় ফ্লিপ ফ্লপ চলন, যে লিপিডগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে, মানে এই লিপিডটাকে ওভারটেক করতে পারে। ধরো এত লিপিড রয়েছে, এই লিপিডটা কি এই সামনের দিকে এগিয়ে আসতে পারে, এই পিছনে চলে যেতে পারে, এরকম চলাচল করছে, হালকা ফ্লোতে চলছে, কারণ একটা তরলের মধ্যে এরা রয়েছে। তাই জন্য এটাকে বলা হচ্ছে তরল মোজাইক মডেল। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে কোষ পর্দার গঠন। তাহলে এই কোষ পর্দাটাকে কি বলা হচ্ছে, কোষ পর্দা কিন্তু কি কাজে সাহায্য করে, কোষীয় পরিবহনে সাহায্য করে। কোষের বাইরে থেকে ভেতরে কিছু প্রবেশ করবে বা ভেতর থেকে বাইরে কিছু যাবে, সেই পরিবহন কার্যে কে সাহায্য করবে, এই কোষ সাহায্য করবে, মানে কোষ পর্দা সাহায্য করবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব মাইটোকন্ড্রিয়া। কোষের ভেতরে চলে আসি, প্রাচীর দেখলাম, পর্দা দেখলাম, এবার দেখি ভেতরে কি কি অঙ্গাণু রয়েছে। ফার্স্টেই রয়েছে মাইটোকন্ড্রিয়া। আর এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলো তো? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কি বলা হচ্ছে কে? কোষের শক্তিঘর বলা হয়, বা ইংলিশে কি বলা হচ্ছে, পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল। আচ্ছা, তো কেন পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হচ্ছে, কারণ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি তৈরি হয়। ওই যে বললাম খাবার ডাইজেস্ট হয়, খাবার ডাইজেস্ট হয়ে প্রত্যেকটা কোষে যাচ্ছে, আর প্রত্যেকটা কোষে খাবারটাকে ভাঙে কে, অক্সিজেন। তো অক্সিজেন যখন খাবারটাকে ভাঙছে দিয়ে শক্তি তৈরি করছে, সেই শক্তিটা কার মধ্যে তৈরি করছে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি করছে, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি অংশ রয়েছে দেখো, মাইটোকন্ড্রিয়ার দুখানা পর্দা রয়েছে। একদম বাইরে যদি দেখি আমরা, বাইরে একটা বহিঃপর্দা রয়েছে, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এর জাস্ট একটা সাইড আমি দেখাচ্ছি। ধরো মাইটোকন্ড্রিয়াকে হাফ আমরা কেটেছি, হাফ কাটার পর কি দেখা যাচ্ছে, ভেতরে আরও বেশ কিছু পর্দা দেখতে পাওয়া যাচ্ছে। ভেতরের পর্দাটা কেমন দেখতে, ভেতরের পর্দা এরকম ভাঁজ ভাঁজ হয়ে তৈরি হয়েছে। তাহলে মাইটোকন্ড্রিয়া পুরো, ধরো একটা চীনা বাদাম খাও তোমরা, তো এই বাদামটাকে ধরো হাফ কাটলে, তাহলে বাদামটাকে হাফ কাটার পর যে খোলকটা তৈরি হলো ওরকমই দেখতে। তো ধরো এই যে হাফ অংশটাকে কেটে দিয়েছি, কাটার পর এই বাইরের যে অরেঞ্জ কালারের খোলটা রয়েছে, এটা হচ্ছে কি বহিঃপর্দা, এটাকে বলা হচ্ছে কি বহিঃপর্দা। তো বহিঃপর্দার বাইরে এখানে একটা প্রকোষ্ঠ রয়েছে, ঠিক আছে। বহিঃপর্দা মানে ভেতরের অংশটা যদি আমি তুলে নিই, তাহলে এই মাঝখানে একটা খাঁজ রয়েছে, এই খাঁজটাকে আমরা কি বলবো, এই খাঁজটাকে বলবো পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। আর তারপরেরটাকে আমরা কি বলছি, এটাকে তো বলছি অন্তঃপর্দা। তাহলে বহিঃপর্দা গেল, অন্তঃপর্দা গেল, আর এই দুটো পর্দার মাঝের ফাঁকা স্থানটাকে বললাম পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তো অন্তঃপর্দা কি করেছে, অন্তঃপর্দা অনেকগুলো ভাঁজ তৈরি করেছে, আঙুলের মতন প্রবর্ধক সৃষ্টি করেছে। এই ভাঁজগুলোকে কি বলা হবে,
এই ভাঁজগুলোকে বলা হবে ক্রিস্টি। কি বলছি? ক্রিস্টি। আর এই ক্রিস্টির গায়ে অনেকগুলো ছোট ছোট দানাদার বস্তু দেখতে পাওয়া যায় এরকম, প্রত্যেকটা ক্রিস্টির গায়ে এরকম দানাদার বস্তু কিন্তু প্রেজেন্ট, প্রত্যেকটা ক্রিস্টিতে থাকে। সবগুলো তো আর দেখাচ্ছি না, জাস্ট এই তিনটেতে দেখালাম। তো প্রত্যেকটাতে এরকম দানাদার বস্তু দেখতে পাওয়া যায়। এই দানাদার বস্তুগুলোকে আমরা কি বলবো? F1 দানা বা অক্সিজোম বলবো। ওই যে এটিপিটা তৈরি হয় না, এটিপিটা কিন্তু এর মধ্যেই তৈরি হয়, এই দানাগুলোর মধ্যে, ঠিক আছে? তো এই দানাগুলো থাকে। আর ভেতরে কি থাকে? ভেতরে কিছু ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে তো। ভেতরে এই ফাঁকা জায়গাগুলোতে কি দেখতে পাওয়া যায়? এই ফাঁকা জায়গাগুলোতে বেশ কিছু ডিএনএ থাকে। এটাকে বলছি ধাত্র বা ম্যাট্রিক্স। এই ধাত্রের মধ্যে কি কি প্রেজেন্ট থাকবে? এই ধাত্রের মধ্যে থাকবে ডিএনএ থাকবে, কিছুটা আরএনএ প্রেজেন্ট থাকবে, কিছুটা প্রোটিন প্রেজেন্ট থাকবে, কিছু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কিছু আয়রন, বিভিন্ন জিনিস কিন্তু প্রেজেন্ট থাকবে এই ধাত্রের মধ্যে, ফাঁকা জায়গাটায়। আর কি থাকবে? রাইবোজোমও থাকবে। বলো এবার, রাইবোজোম তো একটা কোষীয় অঙ্গাণু, রাইবোজোম মাইটোকন্ড্রিয়ার মধ্যেও থাকবে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার ভেতরেও রাইবোজোম দেখতে পাওয়া যায়। তো এই সমস্ত জিনিসগুলো এর ভেতরের মধ্যে থাকবে। তাহলে এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার গঠন, ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়ার কি কি অংশ দেখলাম? বহিঃপর্দা দেখলাম, অন্তঃপর্দা দেখলাম, দুটো পর্দার মাঝখানে একটা ফাঁকা স্থান থাকে যেটাকে বলছি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। অন্তঃপর্দার ভেতরে ফাঁকা জায়গাটাকে বলছি ধাত্র বা ম্যাট্রিক্স, যার মধ্যে এরকম এই জিনিসগুলো রয়েছে। আর অন্তঃপর্দা আঙুলের মতন ভাঁজ হয়ে যে অংশটা তৈরি করেছে সেটাকে বলছি ক্রিস্টি। আর ক্রিস্টির গায়ে বেশ কিছু দানাদার পদার্থ রয়েছে যেটাকে বলছি F1 দানা বা অক্সিজোম। আর এছাড়াও বহিস্থ দানা, যেটা এই বহিস্থ দানার মধ্যে বেশ কিছু ছোট ছোট দানাদার বস্তু দেখতে পাওয়া যায়। বহিঃপর্দার মধ্যে বেশ কিছু দানা দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় বহিস্থ দানা। মাইটোকন্ড্রিয়ার বাইরে সারা গায়ে এরকম দানা দানা বস্তু দেখতে পাওয়া যায়, এগুলোকে কি বলবো? বহিস্থ দানা, ঠিক আছে? এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ যদি আমরা বলি, কাজ হচ্ছে শ্বসনের শেষ ধাপ ক্রেবস চক্র সম্পন্ন করে প্রচুর এটিপি উৎপন্ন করা। অর্থাৎ এটি শক্তি সঞ্চয় করে রাখে, ঠিক আছে? এই গেল মাইটোকন্ড্রিয়া। নেক্সট অঙ্গাণু আমরা দেখে নেব। নেক্সট অঙ্গাণু কি থাকে? গলগি বডি। এরকম দেখতে হয় গলগি বডি, ঠিক আছে? গলগি বডির এই যে অংশগুলো আমরা দেখছি, এই এক একটা স্তর, এগুলোকে বলবো আমরা সিস্টার্নি। গলগি বডির এই এক একটা স্তরকে বলবো আমরা সিস্টার্নি, ঠিক আছে? এই সিস্টার্নিগুলো সাইডে কি তৈরি করেছে? সাইডে এরকম ফোলা ফোলা যে অংশগুলো তৈরি করেছে, এই ফোলা ফোলা অংশগুলোকে আমরা কি বলবো? মানে এই সিস্টার্নি বা স্তরগুলো কি করেছে? সাইডের দিকে এরকম পুরো এখানেই দেখাচ্ছে, দেখো এরকম বড় বড় ফোলা অংশ তৈরি করে, এগুলোকে বলা হয় কি? ভ্যাকুয়াল। এগুলোকে কি বলবো? ভ্যাকুয়াল। আর ভ্যাকুয়াল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যখন এরকম সাইডে চলে আসছে, এগুলোকে বলছি আমরা কি? মাইক্রোভেসিকল। মাইক্রোভেসিকল। তো এই তিনটে জিনিস নিয়ে গলগি বস্তু গঠিত। সিস্টার্নি, প্রত্যেকটা যে স্তর রয়েছে একটা একটা করে স্তর তোমরা দেখতে পাচ্ছ, এই এক একটা স্তরকে বলা হয় সিস্টার্নি। তো গলগি বডির মধ্যে টোটাল কতগুলো স্তর থাকতে পারে? 3 থেকে 20টা, মানে সব থেকে কম 3টে। এই 3টে নিয়েও তৈরি হতে পারতো, এই 3টে নিয়েও তৈরি হতে পারতো, ম্যাক্সিমাম 20টা নিয়েও তৈরি হতে পারে। তো এই সংখ্যাটা ভ্যারি করছে কতগুলো স্তর থাকবে। তো এরকম পরপর পরপর সিস্টার্নিগুলো রয়েছে। সিস্টার্নির ভেতরে কি থাকে? এগুলো একক পর্দা বেষ্টিত অঙ্গাণু। তো এই পর্দার ভেতরে কি থাকছে? মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোতে না কিছু ক্ষরণ বস্তু কিন্তু প্রেজেন্ট থাকে। এই সব জায়গায় ক্ষরণ বস্তু, গলগি বডির প্রধান কাজ হচ্ছে ক্ষরণ করা, যে কোনো কিছু ক্ষরণ করতে পারে। তো এই সিস্টার্নির মধ্যে এগুলো থাকছে। তো এই ক্ষরণ বস্তুগুলো কি হয়? সাইডে এই ভ্যাকুয়ালের মধ্যে জমা হয়। ভ্যাকুয়ালের মধ্যে
জমা হচ্ছে, এই ভ্যাকুয়ালের মধ্যে জমা হয়, জমা হওয়ার পরে ক্ষরণ বস্তু সহ বেরিয়ে যাওয়াটাকে কি বলা হচ্ছে, মাইক্রোভেসিকলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তো এই জন্য এই 3টে অংশ নিয়ে গলগি বডি গঠিত। এবার গলগি বডি কোষের যে জায়গায় থাকে, এই ধরো কোষের এই জায়গায় রয়েছে গলগি বডি, তাহলে বেশ কিছুটা এরিয়া জুড়ে আদার্স কোনো অঙ্গাণু থাকবে না। কেন থাকবে না? কারণ এই জায়গাটা হচ্ছে ক্ষরণের স্থান, গলগি বডি শুধু ক্ষরণ করবে, তাই জন্য এই স্থানটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন, ক্ষরণের স্থান। ঠিক আছে, তাহলে গলগি বডির প্রধান কাজ হচ্ছে ক্ষরণ কার্য। প্রধান কাজ হয়ে গেল ক্ষরণ কার্য। এই হয়ে গেল গলগি বডি। নেক্সট আমরা দেখে নেব এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ওই যে বললাম এটা নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস রয়েছে, নিউক্লিওপ্লাজম রয়েছে, আর নিউক্লিয় জালিকা রয়েছে। কিন্তু নিউক্লিয়াসের যে পর্দা, সেই পর্দার বাইরে এরকম একাধিক স্তর নিয়ে গঠিত একটা অঙ্গাণু রয়েছে, যেটাকে আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু রকমের হয়। একটা হচ্ছে RER, যেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, বাংলায় কি বলবো, অমসৃণ। রাফ মানে অমসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই অংশটাকে বলছি কি আমরা SER বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, বাংলায় বলবো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে। তো এই দুটোর কাজ কি, কেন ওটাকে রাফ আর এটাকে স্মুথ বলা হচ্ছে? কারণ দেখো এর গায়ে অসংখ্য দানাদার বস্তু দেখতে পাওয়া যায়। এই দানাদার বস্তুগুলো কি, এগুলো হচ্ছে রাইবোজোম। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে বাইরে, পর্দার বাইরে কি থাকে, অসংখ্য রাইবোজোম উপস্থিত থাকে, রাইবোজোম উপস্থিত থাকে। এই জন্য এটাকে রাফ বলা হচ্ছে। আর মসৃণের মধ্যে কোনো রাইবোজোম থাকে না, তাই এটাকে স্মুথ বলা হচ্ছে। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এর কাজ কি? প্রোটিন সংশ্লেষ। কেন প্রোটিন সংশ্লেষ? রাইবোজোম যেখানে থাকবে সেখানে প্রোটিন তৈরি হবে। রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা, ঠিক আছে। তো এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। হ্যাঁ, তো এখানে যেহেতু রাইবোজোম রয়েছে, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হবে, প্রোটিন সংশ্লেষ হবে। তাহলে SER বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এর কাজ হচ্ছে ফ্যাট সংশ্লেষ ও ফ্যাট বিপাক, এই দুটো কাজে সাহায্য করে, ঠিক আছে। এই চলে গেল রাফ ER আর স্মুথ ER। এরপর চলে আসবো আমরা রাইবোজোম, যেটা সম্পর্কে এতক্ষণ ধরে পড়ছি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে রয়েছে, ক্লোরোপ্লাস্টের মধ্যেও থাকে, এক্ষুনি দেখলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আছে, নিউক্লিয়াসের গায়ে থাকে, সব জায়গায় থাকে। তো এই রাইবোজোম অ্যাকচুয়ালি কী জিনিস? রাইবোজোম যেটাকে কি বলছি আমরা, প্রোটিন ফ্যাক্টরি বলি, কারণ এর মেন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। তো এই জন্য এটাকে আমরা কি বলছি, প্রোটিন ফ্যাক্টরি। কেন? এই রাইবোজোম কিন্তু পর্দাবিহীন অঙ্গাণু, এর কোনো পর্দা থাকে না, ঠিক আছে। রাইবোজোম পর্দাবিহীন কোষ অঙ্গাণু। প্রোক্যারিওটিক কোষেও থাকে, ইউক্যারিওটিক কোষেও থাকে, সব কোষে থাকে। তো প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম থাকে কেমন প্রকৃতির? ধরো এটা হচ্ছে ধরো প্রোক্যারিওটিক, আর এটা ধরো ইউক্যারিওটিক। এই দুটো কোষের রাইবোজোম কেমন দেখতে? দুটো করে অধ একক নিয়ে গঠিত। কি কি অধ একক নিয়ে গঠিত? একটা থাকে 30S আর একটা থাকে 50S। তো 30S আর 50S এই দুটো নিয়ে তৈরি হয় 70S রাইবোজোম। আর ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কেমন? একটা থাকে 40S, একটা থাকবে 60S, এই দুটো নিয়ে তৈরি হবে 80S। আরে ম্যাম কি বলছেন, 50 আর 30 যোগ করলে কি 70 হয়? না, এখানে কিন্তু যোগ করে হচ্ছে না। এখানে কিভাবে হয়? এই যে 30S আর 50S, এস কথার অর্থ হচ্ছে অধঃক্ষেপণ গুণাঙ্ক,
মানে এই রাইবোজোম সহ জলীয় তরল বা সাইটোপ্লাজম সেটাকে যদি আমরা জোরে ঘূর্ণন করি বা সেন্ট্রিফিউজ করি যন্ত্রে, তো এটা কতক্ষণের মধ্যে থিতিয়ে পড়ছে তার যে হার সেটাকে বলা হয় অধঃক্ষেপণ গুণাঙ্ক। সেই টাইমের উপর বেস করে কিন্তু এগুলোর নামকরণ হয়েছে 30s আর 50s। যখন এই কণাটাকে একত্রে সেন্ট্রিফিউজ করা হয় তখন তার অধঃক্ষেপণ গুণাঙ্ক দাঁড়ায় 70s। তো এগুলো কিন্তু যোগ করে হচ্ছে না, ঠিক আছে। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম যেহেতু একটু ভারী তাই এটা হচ্ছে 80s প্রকৃতির। এটা মনে রাখবে, প্রোক্যারিওটিক কোষে 70s রাইবোজোম দেখতে পাওয়া যায়, যার দুটো অধ এককের নাম হচ্ছে, একটা ছোট অধ একক যেটার নাম 30s আর একটা বড় অধ একক যেটাকে বলছি 50s। ইউক্যারিওটিক কোষের দুটো উপ এককের নাম কি? টোটালটা হচ্ছে 80s আর ছোটটার নাম হচ্ছে 40s আর বড়টার নাম হচ্ছে 60s, মনে থাকবে। তো এই রাইবোজোম কি? প্রোটিন ফ্যাক্টরি, কারণ এই রাইবোজোমের বাইরে তো কোনো পর্দা নেই। রাইবোজোম গঠিত হয় প্রোটিন আর আরএনএ দিয়ে, প্রোটিন প্লাস আর আরএনএ বা রাইবোজোমাল আরএনএ দিয়ে রাইবোজোম গঠিত হয়। এই দুটো জিনিস নিয়ে রাইবোজোম গঠিত হয় আর এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি হতে পারে। তো এই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ক্লিয়ার? এটা গেল রাইবোজোম। আচ্ছা, আর কি রয়েছে? লাইসোজোম। লাইসোজোম আর এক ধরনের কোষ অঙ্গাণু যেটাকে আমরা কি বলি? আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। কেন এরকম বলা হয়? আচ্ছা, এর বাইরে যে পর্দাটা থাকে এটা কি কি নিয়ে গঠিত? দুটো জিনিস নিয়ে গঠিত। বাইরে এরকম একটা পর্দা থাকে, মোটা পর্দা, আর ভেতরে কি থাকবে? ভেতরে প্রচুর উৎসেচক বা এনজাইম প্রেজেন্ট থাকে, ঠিক আছে। ভেতরে প্রচুর উৎসেচক বা এনজাইম, প্রায় 50 রকম উৎসেচক উপস্থিত। তো এই যে পর্দা, এই পর্দাটাকে কি বলা হচ্ছে? সীমাস্থ পর্দা বলা হয়। পর্দাটাকে আমরা কি বলবো? সীমাস্থ পর্দা। এই আবরণী কি করে? উৎসেচকগুলোকে নিয়ে বসে থাকে। তো এর মধ্যে প্রচুর রকমের উৎসেচক প্রেজেন্ট রয়েছে। উৎসেচক কি নিয়ে তৈরি? প্রোটিন নিয়ে তৈরি। তার মানে এর মধ্যে প্রচুর প্রোটিনস রয়েছে। এইগুলো কি কাজ করে? কোষের মধ্যে থাকা যে খাদ্যবস্তু বলো, অপাচ্য বস্তু বলো, বা যে কোনো কোষীয় অঙ্গাণু যদি বার্ধক্য অবস্থায় চলে আসে সেইগুলোকে ধ্বংস করা বা সেগুলোকে পাচিত করে দেওয়া, মানে বিপাক কার্যে সাহায্য করে হচ্ছে লাইসোজোম। তাহলে কোষীয় বিপাকে সাহায্য করে। লাইসোজোম কি কাজে সাহায্য করে? কোষীয় বিপাকে সাহায্য করে লাইসোজোম। কি কি বিপাক করে? যখন লাইসোজোম সদ্য উৎপন্ন হয় লাইসোজোম, সেই সদ্য উৎপন্ন লাইসোজোমকে আমরা কি বলি? প্রাথমিক লাইসোজোম। সদ্য উৎপন্ন লাইসোজোমকে আমরা কি বলবো? প্রাথমিক লাইসোজোম। আর লাইসোজোম যখন অন্য কোনো জিনিসের সাথে যুক্ত থাকবে তখন তাকে বলবো গৌণ লাইসোজোম, ঠিক আছে। তো গৌণের ভাগগুলো কি কি? গৌণ লাইসোজোম মানে হচ্ছে কারোর না কারোর সাথে যুক্ত অবস্থায় রয়েছে, কারোর না কারোরকে বিপাক করছে। তো এই গৌণ লাইসোজোম কি কি হতে পারে? দেখো, যখন লাইসোজোম কোনো কোষ অঙ্গাণুকে বিপাক করে, মানে কোনো কোষ অঙ্গাণুর সাথে গিয়ে যুক্ত হয়ে কোষ অঙ্গাণুর মৃত্যু ঘটাচ্ছে বা বিপাক কোষ অঙ্গাণুটাকে পাচিত করছে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো, এক মিনিট, লাইসোজোম যখন কোষীয় অঙ্গাণুকে বিপাক করছে তখন তাকে বলছি আমরা অটোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম, ঠিক আছে। লাইসোজোম যখন, সেম আমি ডট ডট দিলাম, লাইসোজোম যখন খাদ্যবস্তুকে বিপাক করে, কোনো খাদ্যবস্তু কোষের মধ্যে রয়েছে তাকে পাচিত করতে সাহায্য করছে, তখন তাকে বলবো আমরা হেটারোফ্যাগোজোম। তখন তাকে বলছি হেটারোফ্যাগোজোম। আর লাইসোজোম যখন অপাচ্য কোনো বস্তু রয়েছে তার সাথে যুক্ত থাকে, অপাচ্য বস্তুর সাথে যুক্ত থাকে, যেগুলো পাচিত হবে না সেগুলোর সাথে যুক্ত থাকলে তাকে বলা হচ্ছে রেসিডুয়াল বডি। রেসিডুয়াল বডি আমরা বলছি। তাহলে এই যে জিনিসটা, এইটাকে বলা হচ্ছে লাইসোজোমের বহুরূপতা। লাইসোজোমের
বহুরূপতা। ঠিক আছে, তাহলে লাইসোজোম কার সাথে যুক্ত থাকলে তাকে কি বলা হয়, নামগুলো কিন্তু মনে রাখবে তোমরা। ঠিক আছে, আর এর মধ্যে থাকে 50 রকম আদ্র বিশ্লেষক উৎসেচক। কোনো কারণে যদি এই সীমাস্থ পর্দা ভেদ করে লাইসোজোমের উৎসেচকগুলো বেশি নির্গত হয়ে যায় তাহলে কোষের বাকি সমস্ত অঙ্গাণুগুলোর মৃত্যু ঘটবে, ফলে কোষের মৃত্যু ঘটবে। এই ধরনের মৃত্যুকে কি বলা হচ্ছে, অ্যাপোপ্টসিস বলা হয়। তো যেহেতু লাইসোজোম কোষের মৃত্যু ঘটাতে সক্ষম, তাই জন্য এটাকে কি বলা যায়, সুইসাইডাল ব্যাগ। কারণ এ কোষ মরে গেলে নিজেও তো বেঁচে থাকবে না, কারণ এই কোষের মধ্যেই থাকে। তো এই জন্য বলা হচ্ছে ঘরশত্রু বিভীষণ। তো এ কী করছে, নিজের মৃত্যু ঘটাচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী থলি। তাহলে কোষের অ্যাপোপ্টসিস, যখন একটা কোষ বুড়ো হয়ে যায় বা বয়স হয়ে যায়, কোষটাকে এমনি নষ্ট হয়ে যেতে হবে, তখন লাইসোজোম সেই কোষটাকে নষ্ট হয়ে যেতে সাহায্য করে। তো এই ঘটনাকে বলা হয় অ্যাপোপ্টসিস। তো অ্যাপোপ্টসিসেও সাহায্য করে লাইসোজোম। ঠিক আছে, হয়ে গেল লাইসোজোম। আর রয়েছে আমাদের প্লাস্টিড। প্লাস্টিড যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। 3 রকমের প্লাস্টিড হয়, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি, যার মধ্যে রঙিন রঞ্জক প্রেজেন্ট থাকবে। ধরো এই একটা প্লাস্টিড, যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে ধরো এরকম বেশ কিছু রঞ্জক রয়েছে। ঠিক আছে, রেড কালারের রঞ্জক রয়েছে, কেন, ফাইকোএরিথ্রিন রয়েছে। ধরো এখানে রয়েছে কি, ফাইকোএরিথ্রিন। তাহলে উদ্ভিদটার রং কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। তো যে সমস্ত জায়গায় ক্রোমোপ্লাস্ট দেখতে পাওয়া যায় সেগুলো খুব কালারফুল হয়। ধরো ফুল কালারফুল হচ্ছে, তো ফুলের পাপড়ি কালারফুল হয়, ফলের যে খোসা সেগুলো কালারফুল হয়, পাকা কলার খোসা হলুদ হয়। কেন হয়, কারণ ওই সব জায়গায় যে কোষ রয়েছে, কলার কোষেও তো কিছু কোষ রয়েছে, ওই কোষগুলোর মধ্যে যে প্লাস্টিড রয়েছে সেই প্লাস্টিডের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের রঞ্জক থাকে। সেটা ফাইকোএরিথ্রিন হলে লাল হবে, জ্যান্থিন হলে হলুদ হবে, ক্যারোটিনয়েড হলে কমলা হবে। তো বিভিন্ন ধরনের কালারফুল বর্ণময় প্লাস্টিড যদি হয় তাহলে সেইগুলোকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্রোমোপ্লাস্ট মূলত কি কাজে সাহায্য করে, ফুল ও ফলের বর্ণ গঠনে সাহায্য করে। এরপর চলে আসি ক্লোরোপ্লাস্ট। যেসব প্লাস্টিডের মধ্যে কি থাকবে, যেসব প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল রঞ্জক প্রেজেন্ট থাকবে। কি থাকবে, ক্লোরোফিল মানে গ্রিন পিগমেন্ট, ক্লোরোফিল রঞ্জক প্রেজেন্ট থাকবে, ক্লোরোফিল। ক্লোরোফিল উপস্থিত থাকলে সেটাকে আমরা কি বলছি, ক্লোরোপ্লাস্ট বলছি। আর লিউকোপ্লাস্ট, যার মধ্যে কোনো কালার থাকবে না, বর্ণহীন প্লাস্টিডকে আমরা বলছি লিউকোপ্লাস্ট। এটা উদ্ভিদের মূলে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে, খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। এবার দেখো এই যে লিউকোপ্লাস্ট রয়েছে, এটা ধরো লিউকোপ্লাস্ট, এখানে শুধু এটাই দেখো লিউকোপ্লাস্ট কি ধরনের খাদ্য সঞ্চয় করছে তার উপর বেস করে 3টে ভাগ রয়েছে। যদি শ্বেতসার সঞ্চয় করে তাহলে বলবো অ্যামাইলোপ্লাস্ট, এই যে রয়েছে অ্যামাইলোপ্লাস্ট। যদি ফ্যাট সঞ্চয় করে তাহলে কি বলবো, এলাইওপ্লাস্ট। আর যদি প্রোটিন সংশ্লেষ করে, সংশ্লেষ বলছি শুধু সঞ্চয় করে, তাহলে মানে কোন ধরনের খাদ্য সঞ্চয় করছে তার উপর বেস করে এই 2টে নাম। শ্বেতসার সঞ্চয় করলে অ্যামাইলোপ্লাস্ট, ফ্যাট সঞ্চয় করলে এলাইওপ্লাস্ট, আর প্রোটিন সঞ্চয় করলে প্রোটিনোপ্লাস্ট। বোঝা গেল, এই গেল লিউকোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের গঠনটা কেমন একটু দেখে নিই, ক্লোরোপ্লাস্টের গঠনটা একটু দেখে নিই। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টেরও 2টো পর্দা দেখতে পাওয়া যায়। এই হচ্ছে বাইরের পর্দা, এই ধরো ভেতরের পর্দা। এই 2টো পর্দা দেখতে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টকে আমরা হাফ কেটেছি, একটা গোলাকার ডিম্বাকার অংশ যেটাকে আমরা অর্ধেক কেটেছি। কাটার পর ভেতরে কি দেখছি, ভেতরে দেখছি অনেকগুলো লিকুইড ধাত্র রয়েছে, আর এরকম প্লেটের মতন অনেকগুলো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এই একটা প্লেটের মতন স্ট্রাকচার, এটাকে বলবো থাইলাকয়েড, এটাকে বলছি থাইলাকয়েড। এরকম অনেকগুলো থাইলাকয়েড পরপর পরপর জুড়ে তৈরি করছে গ্রানা। এই পুরোটাকে আমরা কি বলবো, গ্রানা। এরকম প্রায় 40 থেকে 60টা মতন গ্রানা প্রেজেন্ট থাকে একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে। এরকম প্রচুর গ্রানা প্রেজেন্ট রয়েছে। আর এই গ্রানাগুলো নির্দিষ্ট ল্যামেলি বা স্তর দ্বারা একে অপরের সাথে কানেক্টেড, প্রত্যেকটা একে অপরের সাথে
যুক্ত এইভাবে। তো এইগুলোকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি। আর মাঝখানে কি থাকবে? এই সব জায়গায় কিছু ডিএনএ আরএনএ থাকবে, আরএনএ থাকবে, কিছু প্রোটিন থাকবে, ঠিক আছে, বিভিন্ন মিনারেলস প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, এইগুলো প্রেজেন্ট থাকে। আর কি থাকবে? রাইবোজোমও প্রেজেন্ট থাকবে, রাইবোজোমও প্রেজেন্ট থাকবে। তো ম্যাম ক্লোরোফিলটা কোথায় থাকে? দেখো, এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের পর্দার মধ্যে কি থাকবে? বিভিন্ন ধরনের রঞ্জক প্রেজেন্ট থাকবে, এগুলোকেই বলা হচ্ছে ক্লোরোফিল। তো সবুজ রঙের যে রঞ্জক সেগুলোই থাইলাকয়েডের পর্দার মধ্যে উপস্থিত রয়েছে, যেগুলো উদ্ভিদের সালোক সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এখানে ক্লোরোফিল রঞ্জক উপস্থিত থাকে। এই হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের গঠন। নেক্সট আমরা চলে আসি সেন্ট্রিওল, সেন্ট্রিওলের গঠন। সেন্ট্রিওল কোথায় থাকে? প্রাণীকোষে প্রেজেন্ট থাকে। সেন্ট্রিওল কোথায় থাকবে? প্রাণীকোষে প্রেজেন্ট থাকে, ঠিক আছে, প্রাণীকোষে প্রেজেন্ট থাকে। তো সেন্ট্রিওলের গঠনটা কেমন? সেন্ট্রিওল সেন্ট্রোজোমের মধ্যে প্রেজেন্ট থাকে। আচ্ছা, এই সেন্ট্রিওলের গঠন কেমন তার আগে সেটা জানার জন্য একটা মাইক্রোটিবিউল বলে একটা জিনিস আমরা পড়ে নিই। মাইক্রোটিবিউল এক ধরনের নালিকা। কেমন নালিকা? ধরো এরকম পাইপের মতন দেখতে, এরকম নালিকা। এই নালিকাটা কেমনভাবে তৈরি হয়? এটাকে তো মাইক্রোটিবিউল বলছি। কেমনভাবে তৈরি হয়? এগুলো টিবিউলিন প্রোটিন দ্বারা তৈরি হয়। ধরো এই একটা টিবিউলিন প্রোটিন, এটার নাম হচ্ছে আলফা টিবিউলিন, আলফা টিবিউলিন। এর সাথে আর একটা টিবিউলিন যুক্ত হলো, যেটাকে আমরা কি বলছি? বিটা টিবিউলিন। এটা হচ্ছে বিটা টিবিউলিন, ঠিক আছে। তো আলফা একটা, বিটা একটা, এই দুটো মিলে কি তৈরি করলো? একটা ডাইমার। তো এইভাবে একাধিক ডাইমার পরপর যুক্ত হবে। তাহলে কিরম হচ্ছে? এই ধর একটা ইয়েলোগুলোকে আগে এঁকে নিই। এইভাবে পরপর তৈরি হবে, একটা করে আলফা, একটা করে বিটা, একটা করে আলফা, একটা করে বিটা, টিবিউলিন প্রোটিন এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোটিন। তো এই যে প্রোটিনের যে নালিকাটা তৈরি হলো, এই নালিকাটাকে আমরা কি বলছি? প্রোটোফিলামেন্ট। এই একটা নালিকাকে আমরা কি বলছি? প্রোটোফিলামেন্ট বলছি, ঠিক আছে। তো এইরকম 13খানা প্রোটোফিলামেন্টকে যদি আমি পরপর সাজাই, ধরো এই একটা প্রোটোফিলামেন্ট, এই পেনটা হচ্ছে ওই রকমই একটা প্রোটোফিলামেন্ট, একটা আলফা, একটা বিটা, একটা আলফা, একটা বিটা, এইভাবে পরপর অ্যারেঞ্জ হয়ে রয়েছে। তো এইরকম পেন যদি আমরা 13টা পরপর সাজাই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে পরপর সাজিয়ে একটা গোল নালিকা তৈরি করি, 13খানা থাকবে। তো এরকম 13টা প্রোটোফিলামেন্ট মিলে যে নালিকাটা তৈরি করলো, সেই নালিকাটাকে আমরা কি বলছি? একটা মাইক্রোটিবিউল। কি বললাম, বোঝা গেল? তাহলে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে 13টা প্রোটোফিলামেন্ট। তো আমি যদি একটা সাইড দিয়ে দেখাই, এটা একটা প্রোটোফিলামেন্ট, এটা একটা প্রোটোফিলামেন্ট, এটা একটা প্রোটোফিলামেন্ট, ঠিক আছে। এইভাবে যদি দেখাই, এই যে নালিকাটা তৈরি হলো, এটাকেই আমরা কি বলছি? একটা মাইক্রোটিবিউল, যার ব্যাস কতটা হয়ে থাকে? এই যে ব্যাসটা, এই ব্যাসটা হচ্ছে প্রায় 25 ন্যানোমিটার, ঠিক আছে। তো 13টি প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি হয় একটি মাইক্রোটিবিউল, বোঝা গেল? এই এক একটা নালী হচ্ছে এরকম আলফা আর বিটা নিয়ে গঠিত এক একটা প্রোটোফিলামেন্ট। ক্লিয়ার হয়েছে মাইক্রোটিবিউল কাকে বলে? এরকম মাইক্রোটিবিউল আমাদের কোষের মধ্যে না বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে,
মানে এইরকম নালিকা, এগুলো খুব সরু সরু হয়। ধরো এই একটা কোষ, এই একটা মাইক্রোটিবিউল ছড়িয়ে রয়েছে, এরকমভাবে সারা কোষ জুড়ে মাইক্রোটিবিউল এরকম ছড়িয়ে থাকে। কি কাজ করে ম্যাম? এরা মূলত কোষের চলনে সাহায্য করে। কিসে সাহায্য করবে? কোষের চলনে সাহায্য করবে। ধরো একটা কোষ বিভাজন হচ্ছে, তার মধ্যে এরকম বেম তন্তু গঠিত হয়, তো যার মাধ্যমে কি যায়? ক্রোমোজোম এরকমভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তো এই যে বেমতন্তুগুলো, এই বেমতন্তুগুলো কি? এই বেমতন্তুগুলো হচ্ছে এক একটা মাইক্রোটিবিউল। তো কোষের মধ্যে যে কোনো চলন এক জায়গা থেকে অন্য জায়গায় করাতে গেলে এই মাইক্রোটিবিউল কিন্তু সাহায্য করে। আর এই বেমতন্তুগুলো তৈরি হয় কোথা থেকে? সেন্ট্রিওল থেকে। তার মানে সেন্ট্রিওল এইরকম একাধিক মাইক্রোফিলামেন্ট নিয়ে, মাইক্রোটিবিউল নিয়ে গঠিত। তাহলে একটা মাইক্রোটিবিউলের স্ট্রাকচার আমরা বুঝে গেছি। এইবার দেখো সেন্ট্রিওল কিভাবে গঠিত। এই দেখো সেন্ট্রিওল, এই যে এক একটা পাইপ রয়েছে না, এই কালারটা দিয়ে দেখাই। এই যে একটা পাইপ, এইটা হচ্ছে একটা মাইক্রোটিবিউল। এটা হচ্ছে একটা মাইক্রোটিবিউল। এই একটা মাইক্রোটিবিউলের মধ্যে 13টা প্রোটোফিলামেন্ট রয়েছে। কেমন? এই রকম। এই একটা হচ্ছে, এই একটা। বোঝা গেছে? তাহলে এখানে কতগুলো মাইক্রোটিবিউল রয়েছে? একটা, দুটো, তিনটে। তাহলে তিনটে তিনটে করে রয়েছে একসাথে। ঠিক আছে, তিনটে তিনটে করে একসাথে রয়েছে, কিন্তু বাকিগুলো আলাদা। এই তিনটে আবার একসাথে রয়েছে, এই তিনটে আবার একসাথে রয়েছে, এই তিনটে একসাথে রয়েছে। দেখো এইভাবে রয়েছে, এই তিনটে একসাথে, তিনটে তিনটে করে একসাথে রয়েছে। কটা? টোটাল 9টা। দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ত্রয়ী অনুনালিকা। এটাকে আমরা কি বলছি? 9টি ত্রয়ী অনুনালিকা। অনুনালিকা কাকে বলা হয়? মাইক্রোটিবিউলকে অনুনালিকা বলা হয়। তাহলে 9খানা রয়েছে, ত্রয়ী কেন বলা হলো? 3টে করে রয়েছে। 9টা তিনটে তিনটে করে ত্রয়ী অনুনালিকা প্রেজেন্ট, মানে গঠন করে যে অঙ্গাণুটা তৈরি করেছে সেটাকে আমরা কি বলছি? সেন্ট্রিওল। তাহলে এই 9টা ত্রয়ী অনুনালিকা একে অপরের সাথে কানেক্টেড রয়েছে কিভাবে? এইটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে এই গঠনটা দেখতে পাওয়া যাবে। কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখো এই যে 9টা ত্রয়ী অনুনালিকা প্রত্যেকে একে অপরের সাথে কানেক্টেড না একটা প্রোটিন দিয়ে। এই প্রোটিনগুলোকে বলা হয় লিঙ্কার প্রোটিন। এগুলোকে বলা হচ্ছে লিঙ্কার প্রোটিন। আর মিডিলে থেকে থাকে, মিডিলেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এটাকে বলা হয় প্রোটিন হাব। প্রোটিন হাব। আর এই প্রোটিন হাব থেকে কি করছে? এই নালিকাগুলো এক ধরনের, এই যে এটা দ্বারা যুক্ত, এটাও এর সাথে যুক্ত। এইভাবে এগুলো কিসের দ্বারা যুক্ত? স্পোক প্রোটিনের দ্বারা যুক্ত। দেখো এখানে এই যে এটাকে বলা হচ্ছে প্রোটিন হাব, আর প্রত্যেকটা থেকে একটা করে এরকম স্পোক নির্গত হয়েছে, যেগুলো কার সাথে কানেক্টেড? এই মাইক্রোটিবিউলগুলোর সাথে কানেক্টেড। তাহলে এইগুলোকে কি বলা হচ্ছে? স্পোক প্রোটিন। স্পোক প্রোটিন। অ্যাকচুয়ালি সাইকেলের স্পোক দেখেছো তো, সাইকেলের চাকা, তার যে স্পোকগুলো হয় মিডিলটাকে বলা হচ্ছে প্রোটিন হাব, ওইগুলোকে বলা হচ্ছে স্পোক প্রোটিন। বাইরে যে টায়ারটা রয়েছে সেই টায়ারটা হচ্ছে 9টা ত্রয়ী অনুনালিকা দিয়ে গঠিত। পুরোটা গরুর গাড়ির চাকার মতন দেখতে, যার জন্য এটাকে বলা হচ্ছে কার্ট হুইল মডেল। কি বলা হবে? কার্ট হুইল মডেল। তাহলে এই কি নিয়ে গঠিত? 9টা ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত, মাঝে লিঙ্কার প্রোটিন রয়েছে। আর ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন কি? এর মাঝে প্রোটিন হাব রয়েছে, যেখান থেকে স্পোক প্রোটিন নির্গত হয়ে এই মাইক্রোটিবিউলগুলোর সাথে যুক্ত হচ্ছে। আর যখন কোষ বিভাজন প্রয়োজন পড়ে, ধরো একটা কোষের এই যে সেন্ট্রিওল কিভাবে থাকে বলো তো? এই একটা সেন্ট্রিওল, এই যে এই পুরো অংশটা একটা, আর একটা থাকবে, দুটো করে সেন্ট্রিওল একসাথে থাকে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। একটা এইভাবে থাকলে আর একটা এইভাবে প্রেজেন্ট থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আর যখন কোষ বিভাজনের দরকার পড়ে তখন এই মাইক্রোটিবিউলগুলো কি হয়? যে আলফা বিটা, এখানে আলফা এখানে বিটা, আবার আলফা আবার বিটা, এরকমভাবে পরপর যুক্ত। তো এই আলফা বিটা আরও এসে এসে যুক্ত হয়, কারণ কোষের মধ্যে একটা করে আলফা একটা করে বিটা, এই যে ডাইমার, এরকম ডাইমার প্রচুর ঘুরে বেড়াচ্ছে। এই ডাইমারগুলো কি এইগুলোর সাথে সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এখান থেকে প্রচুর বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পেয়ে পেয়ে এরকম সারা কোষ জুড়ে এরকম ফিলামেন্ট গঠন করে দেবে, যাতে কোষের ভিতরে চলনে সাহায্য হয়। আবার এগুলো ভাঙতেও পারে, এই ডাইমারগুলো একটা একটা করে খুলে যাবে, তাহলে আবার ভেঙে যাবে, স্ট্রাকচার ছোট হয়ে যাবে। তো এইভাবে মাইক্রোটিবিউলগুলো জুড়ে জুড়ে কিন্তু সেন্ট্রিওল গঠিত হয়। আর এই সেন্ট্রিওল কি কাজে সাহায্য করে? কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করা সাহায্য করে, কোষের মধ্যে যত রকমের চলন সেই চলন কার্যে সাহায্য করে।
ঠিক আছে, তো এই আমাদের হয়ে গেল। আর লাস্ট রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের গঠন তো আমরা দেখেই নিয়েছি। নিউক্লিয়াসের গঠনে কি কি থাকে? মাঝখানে থাকে নিউক্লিওলাস, এই দেখো নিউক্লিওলাস। এখানে কি রয়েছে? নিউক্লিওপ্লাজম রয়েছে, এই তরলটাকে বলছি। বাইরের পর্দাটাকে কি বলছি? নিউক্লিয়ার এনভেলপ, মানে নিউক্লিয় পর্দা। আর বাইরের কিছু নিউক্লিয় ছিদ্র, পর্দার গায়ে এরকম ছিদ্র দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে নিউক্লিয়াসের 4টে অংশ। নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ক বলা হয়, কারণ কোষের মধ্যে যত যাবতীয় কাজ হবে সমস্ত কাজ কিন্তু কে সম্পন্ন করবে? এই নিউক্লিয়াস সম্পন্ন করবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের কোষ চ্যাপ্টার। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। এর পরে যে নেক্সট ক্লাস, সেই নেক্সট ক্লাসে কিন্তু আমরা কলা বা টিস্যু সম্পর্কে আলোচনা করব। আশা করি আজকের পুরো কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কারণ খুব ইজি একটা চ্যাপ্টার, যেটা বুঝলে তোমাদের কাছে আরও ইজি লাগবে। এর পরের দিনের পড়াটাও কিন্তু পড়তে সুবিধা হবে। তো প্রত্যেকে ক্লাসটা ভালো করে দেখবে এবং পড়াটা করে রাখবে। আর যারা যারা নতুন দেখছো তাদেরকে বলি, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের কিন্তু প্রপার রুটিন ওয়াইজ প্রতিদিন ক্লাস আসছে। তো তোমাদের সায়েন্সের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, এই 3টে ক্লাসই কিন্তু প্রপার রুটিন মেনটেন করে আসছে। তাই আর দেরি না, প্রত্যেককে বলছি সেশনটাকে লাইক করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।